ভাইয়া ভাবি, এদিকে আসেন। ফুচকা প্লেট মাত্র 50 টাকা, 50 টাকা, 50 টাকা, 50 টাকা। ওহ মামা, মাত্র 50 টাকা নাকি? 50 + 50 + 50 সমান সমান 150 টাকা। না মামা, শুধু 50 টাকা। তাহলে এভাবে 50 টাকা এতবার কেন বলেন? আসলে স্যার, কি করব, একবার ডাকলে তো কেউ শুনতে পায় না। ঠিক আছে, আমার বন্ধুদের জন্য আরও 10 প্লেট ফুচকা তাড়াতাড়ি রেডি করো। মামা, 6 মিনিট সময় দেন, আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। এইদিকে ফুচকাগুলো তৈরি করে ওদের কাছে দিয়ে আকাশ বসে আছে। কিছুক্ষণ পর কয়েকটা বড় বড় গাড়ি আসে। ওখান থেকে কয়েকজন লোক বের হয়ে আসে। সকলের পরনে কালো প্যান্ট আর কালো কোট পরা। কয়েকজন নেমে দাঁড়িয়ে আছে। দূর থেকে আকাশ তা লক্ষ্য করে এবং চোখের ইশারায় অপেক্ষা করতে বলে গাড়িতে। ওরা গাড়িতে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মামা, ফুচকা তো অনেক ভালো হয়েছে, এই নাও টাকা। আর এখানে 200 টাকা তোমার বকশিস। তাই বলে এতগুলো টাকা দিয়ে দিবেন? আরে মামা, তোমার ফুচকার কোনো তুলনা হয় না, এক কথায় অসাধারণ হয়। তাই তো তোমাকে এতগুলো টাকা বকশিস হিসেবে দিলাম। আচ্ছা মামা, আবার এসেন কিন্তু। এইদিকে যাওয়ার পর একটা লোক গাড়ি থেকে নেমে ওর সামনে আসে। স্যার, এই প্যাকেটের মধ্যে সব কিছু লেখা আছে। প্যাকেটটা এখানে রেখে যাও তাহলে, এখন আমি সময় করে দেখে নেব। ঠিক আছে, আমরা তাহলে যাচ্ছি এখন। এদিকে লোকটা চলে যায়। আকাশ সারাদিন ফুচকা বিক্রি করতে থাকে। কিছুক্ষণ পর কয়েকটা মেয়ে আসে ওই দোকানে। ওরা এসে ফুচকা অর্ডার করতে থাকে। কিন্তু ওদের মধ্যে একটা মেয়ে আকাশের দেওয়া এই প্যাকেটটা হাতে নিয়ে দেখতে থাকে। হঠাৎ তা খেয়াল করে আকাশ এবং সাথে সাথে ওর প্যাকেটটা কেড়ে নেয়। এতে মেয়েটা অবাক হয়ে সাথে কিছুটা রাগান্বিত হয়ে যায়। এটা কি হলো? আপা, আপনি কোনটার কথা বলছেন? এই যে, তুমি এইভাবে আমার কাছ থেকে প্যাকেটটা ছিনিয়ে নিলে কেন? প্যাকেটের মধ্যে এমন কি আছে যা আমি দেখলে সমস্যা হবে? না আপা, তেমন কিছু না। তাহলে দেখাতে অসুবিধা কোথায়? না আপা, আপনাকে দেখানো যাবে না। আমি এখনই দেখব। এই বলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। এক প্রকারের প্যাকেট কিছুটা ছিঁড়ে যায়, সাথে প্যাকেটটা নিচে পড়ে যায় এবং কিছুটা শব্দ হয়। মনে হলো লোহা জাতীয় কিছু আছে ওটার মধ্যে। এটা কিসের শব্দ? তেমন কিচ্ছু না। দেখাতে বলেছি। না আপা, দেখানো সম্ভব না। এই নিয়ে ঝগড়া বেঁধে যায় ওদের দুজনের মধ্যে। কিছুক্ষণ পর ইরা ওখান থেকে চলে যায় রেগে। এইদিকে বাকিরা ফুচকা খেয়ে ওরা চলে যায়। রাত 9টা বাজে। আকাশ ওর দোকান বন্ধ করে চলে আসে ওর সেফ হাউসে। ওখানে ওই পার্সেলটা খুলে দেখতে থাকে। সবটা দেখার পর কাগজপত্রগুলো রেখে দেয় এবং বাকিগুলো নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর টিমের সবাই এসে গিয়েছে তো? জি স্যার, সবাই চলে এসেছে। আপনাকে এ নিয়ে টেনশন করতে হবে না। আপনি শুধু বলেন আমাদের কোথায় আসতে হবে। তোমাদের সবসময় আমি যে জায়গায় আসতে বলি ওইখানে তোমরা চলে আসো। আমি আসার পর ওখান থেকে তোমাদের নিয়ে একটা মিশনে যাব, তাই তোমরা নিজেরা ভালো করে প্রস্তুতি নিয়ে আসো। তাই হবে। আমিও বাকি টিমের লোকজন সব রকম প্রস্তুতি নিয়ে আসব। তাহলে তাই করো, আর কমান্ডের জন্য অপেক্ষা করো। এইদিকে আকাশ নিজে তৈরি হয়ে নেয়। অন্যদিকে কিছুক্ষণ পর ওদের কাছে আসে। এসে ওদের সবার উদ্দেশ্যে বলে, আমরা এখন যে মিশনে যাব ওই মিশনটা খুবই বিপজ্জনক, তাই সবাই সাবধানে কাজ করবে। তাছাড়া এই হলো আমাদের প্ল্যান, আমরা এই প্ল্যান অনুযায়ী কাজ করব। তাই তোমরা এখন চলো আমার সাথে। ওদের প্ল্যান বুঝিয়ে দিয়ে হেলিকপ্টার করে যেতে থাকে। অনেকটা পথ যাওয়ার পর নাও, সবাই এবার এক এক করে নেমে পড়ো। আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। ওরা সবাই দড়ি বেয়ে নিচে নেমে যায়। কিছুক্ষণ পর ওরা নিচে নেমেই ওরা যে যার মতন করে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর ওরা একটা পাহাড়ের মধ্যে একটা গুহা দেখতে পায়। তাই ওই গুহার মধ্যে ওরা সবাই এক এক করে ঢুকতে থাকে। আবিরকে ইশারা করে সামনের দিকে যেতে, আর যাকেই পাবে তাকেই যেন মেরে ফেলে। আবিরও তাই করে। এভাবে ওরা ভিতরে যাচ্ছে আর এক এক করে সবাইকে মারতে থাকে। কিছুক্ষণ পর এতক্ষণ ধরে আমরা যেটুকু পথ এসেছি আর লোকেদের মেরেছি, এখন এর চেয়ে বেশি বিপদ আমাদের সামনে। সামনে দেখতে পাচ্ছ একটা ড্রেনের মতো পানির জায়গা। জানি না এই পানিতে কোনো রহস্য আছে কিনা বা বিপজ্জনক কোনো কিছু লুকিয়ে আছে কিনা, তাই এই পথ দিয়ে সাবধানে যাবে। ঠিক আছে স্যার, তাই হবে। কিন্তু আমরা এই পানিতে নামার আগে এই পানিগুলো ভালো করে চেক করে নিতে হবে। তার জন্য তোমাদের কাছে আমি কিছু অত্যাধুনিক চশমা আনতে বলেছি। তা কি এনেছো? জি স্যার, এনেছি। ওই চশমাটি তোমরা চোখে লাগাও, তাহলে সব পরিষ্কারভাবে দেখতে পাবা। আবির সহ বাকিরা চশমা পরে তাকিয়ে দেখতে থাকে। ওরা সবটা দেখার পর বুঝতে পারে এই পানিতে
কারেন্টের শক দেওয়ার সিস্টেম এবং কিছু কিছু জায়গায় ল্যান্ডমাইন রাখা আছে। এই সবটা দেখে ওরা ভালো করে বুঝতে পারে কোনোভাবেই এই পানিতে নামা সম্ভব না, তাই ওরা কি করবে তা ভাবতে থাকে। এদিকে আকাশ তার সলিউশন বের করে নিয়েছে, একে একে পানিতে গুলি করতে থাকে আর ল্যান্ডমাইনগুলো ওখানে ব্লাস্ট হয়ে সব কিছু ধ্বংস করে ফেলে। এতে এখানে কারেন্টের শর্ট সার্কিটটা নষ্ট হয়ে যায়। এবার সম্পূর্ণ বিপদমুক্ত। এবার তোমরা সামনের দিকে এগোতে থাকো, তবে একটু সতর্ক থাকবে, কেননা এখানে যে কেউ এসেছে এই খবরটা ওদের কানে এতক্ষণে পৌঁছে গেছে। তাই হবে স্যার। ওরা এই পথ ধরে যেতে থাকে কিন্তু কাউকে আর সামনে পাচ্ছে না, কেননা ওরা টের পেয়ে আগেই লুকিয়ে বসে আছে। তাই আবির প্রশ্ন করে, স্যার কাউকে তো দেখতে পাচ্ছি না, তাহলে কি ওরা আমাদের এখানে আসার বিষয়টা জেনে গিয়েছে? তাই এখন আমাদের আরো সতর্ক হতে হবে। তোমরা গোল সার্কেল হয়ে সামনের দিকে এগোবে, কেননা তাহলে যে দিক দিয়ে আক্রমণ হয়ে যাক না কেন তোমরা তা প্রতিহত করতে পারবে। এইদিকে সামনে গিয়ে ওরা একটা হেলিকপ্টার দেখতে পায়। ওই হেলিকপ্টার করে কেউ একজন চলে যায়, যা দূর থেকে দেখতে পাচ্ছে, কিন্তু ঠিক জানে না কে হতে পারে। তবু ওরা সামনের দিকে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর স্যার এখন কি করবেন? ওরা তো আমাদের এখানে আসার ব্যাপারটা জেনে গিয়েছে। তাই তো দেখছি। একটা কাজ করো, ম্যাজিক বক্সগুলো খুলো আর ওখান থেকে যা কিছু আছে বের করে ওই সব কিছু ধ্বংস করে দাও। ঠিক আছে, তাই করতেছি। এই বলে একে একে সবাই বাক্সগুলো খুলতে থাকে আর একে একে জ্ঞানের দিয়ে ওই জায়গাটা পুরো ধ্বংস করে দেয়। সবটা ধ্বংস করা হয়ে গেলে স্যার এখন কি করণীয় এখানে? যাকে ধরার জন্য এসেছি সে তো পালিয়ে গেল, তাই এদের আর বাঁচিয়ে রেখে কি লাভ আমাদের। এখন চলো, তাড়াতাড়ি করে ফিরতে হবে। তোমরা তোমাদের মতো করে চলে যাও, কিন্তু স্যার আপনি? আমি আমার মতো করে চলে আসব। স্যার একটা কথা বলবো, রাগ করবেন না তো? কি কথা? স্যার আমার এক বান্ধবীর বিয়ে, যদি আমাকে 3 দিনের ছুটি দেন তাহলে ভালো হয়। ওকে, 3 দিনের জন্য ছুটি নিয়ে যাও। তবে একটা কথা, মোবাইল কাছে রাখবে, কারণ কোনো প্রয়োজনে তোমাকে কল করতে হতে পারে, তাই এই ব্যাপারটা খেয়াল রেখে কাজ করবে। ঠিক আছে স্যার। এইদিকে ওই দিনের মতন মিশন শেষ করে এরপর ওরা যে যার বাসায় চলে যায়। এইদিকে আকাশ ওর সেফ হাউসে এসে নিরিবিলিভাবে থাকে। কি থেকে কি হয়ে গেল, যেখানে ভেবেছিল আজকে ডেভিলকে ধরবে, উল্টো ডেভিল পালিয়ে গেল। কিছুক্ষণ পর মেসেজ আসে, মেসেজটা পড়ে আকাশ ওখানে ঘুমিয়ে পড়ে, কেননা আকাশ ওর সেফ হাউসে বেশিরভাগ সময় ঘুমায়, কেননা বাহিরের জগৎটাকে আকাশ ওর পরিচয় জানতে দেয়নি। পরের দিন সকালবেলায় ইরা, কোথায় তুই? কেন, কি হয়েছে? আরে আজকে তো বন্যার বিয়ে, তাই আমাদের ওখানে যেতে হবে। ইস রে, আমি তো ভুলেই গিয়েছিলাম আজকে ওর বিয়ের দিন ছিল। এখন আমাকে 15 মিনিট সময় দে, আমি তৈরি হয়ে নিচ্ছি। সত্যি কি তুই 15 মিনিটের তৈরি হতে পারবি? পারবো। তুই শুধু তোর বকবকানিটা একটু বন্ধ কর। আ কি হয়েছে? তুই এইভাবে চিৎকার কেন করেছিস? তুই পাশে তাকিয়ে দেখ। এইদিকে নদী পাশে তাকিয়ে দেখে একটা ছেলে চোখ বন্ধ করে কানে হাত দিয়ে বসে আছে। কিছুক্ষণ পর চোখ মেলে তাকিয়ে দেখতে থাকে আশেপাশের পরিস্থিতির কি কি অবস্থা। এ কি ভাইয়া, আপনি এখানে কেন? ওই, তুই কি ওনাকে চিনিস নাকি? আরে গাধা, ভালো করে তাকিয়ে দেখ, এটা আমাদের ভার্সিটির সে ফুসকাওয়ালা লোকটা, কিন্তু উনি এখানে কেন? আসলে তাই তো, আমি দেখে চিনতেও পারিনি। পারবি কিভাবে, যেভাবে চিৎকার দিলি তুই? তুই চুপ কর। এই যে মিস্টার, আপনি এখানে কেন? কেন, অন্য কাউকে আপনি আশা করেছিলেন নাকি? আপনি এই ট্যাক্সিতে কেন? এটা তো আমি আগে ডাক দিয়েছি, তাই আমি এখানে করে যাব। আপনারা অন্য কোনো ট্যাক্সিতে করে চলে যান। দেখুন, আমরা যখন আগে উঠেছি তখন আমরা আগে যাব, আপনি পরে উঠেছেন, তাই আপনি এখন এখান থেকে সরুন। এইদিকে নদী ওর ঝগড়া শুনে বলে, দেখুন, আমরা ধানমন্ডি একে যাব বিয়েতে, তাই আপনি অন্য আরেকটা গাড়ি করে চলে আসুন না। দেখুন, আমিও ওখানে যাব, তাই যদি আমার সাথে যেতে চান তাহলে বসতে পারেন, নয়তো এখান থেকে যেতে পারেন। এইদিকে ওরা কোনো অপশন না পেয়ে রাজি হয়ে যায়। সারা রাস্তায় নদী আর ইরা দুজনেই কথা বলতে থাকে। ওদের দুজনের কথার জন্য আকাশ কোনো কিছুই ঠিক মতন করতেও পারছে না আর বলতেও পারছে না। এভাবে 1 ঘন্টা পর ওরা ধানমন্ডিতে এসে পৌঁছায়। এবার বাকি পথ ওরা যে যার মতন করে যেতে থাকে,
কেননা আকাশ যাওয়ার সময় কিছু উপহার কিনবে, তাই নেমে যাবে। ঠিক ওদের মতোই ইরা ও নদীও, ওরাও নিজেদের মতন করে সব কিছু নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর আকাশ বিয়েবাড়িতে গিয়ে একটা চেয়ারে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর নদী ও ইরাও আসে। ওরা আকাশকে দেখে বসে আছে আর কথা বলছে। ওরা ওইদিকে আর না তাকিয়ে বন্যার কাছে যায়। দোস্ত, অনেক লেট করে ফেলেছিস রে। ইরার জন্য লেট হয়ে গিয়েছে। ওই কুত্তি, আমার জন্য নাকি ওই বজ্জাত ছেলেটার জন্য? কোন ছেলেটার জন্য? ওই যে চেয়ারে বসে থাকা ওই ছেলেটার জন্য। বন্যা সহ সবাই ওইদিকে তাকায়। ওইদিকে তানুও ওদের কথা শুনে তাকায়। তানু তো আকাশকে দেখে চিনতেই পারে। তার সাথে বলে ওঠে, কি ব্যাপার স্যার, এই বিয়েতে কেন? এদিকে সবাই গিয়ে আকাশকে ধরে, কেননা বন্যাও আকাশকে চিনে না। তাই ওরা সবাই মিলে আকাশের কাছে যায়। ভাইয়া আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। চিনবি কি করে? ফ্রিতে খেতে চলে এসেছে লোকটা। তুই চুপ কর। বন্যা, তুই হয়তো চিনিস না, কিন্তু তোর পরিবারের কেউ তো বলেছে ওনাকে। হতে পারে। আচ্ছা ভাইয়া, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করবো কি? কি কথা বলুন? আপনি কার পক্ষ থেকে এসেছেন? মানে এখানে আপনার পরিচিত কেউ কি আছে? আরে বন্যা, ও আমার বন্ধু আকাশ। আশিকের কথা শুনে সবাই পিছনে ফিরে তাকায়। দেখে একটা ছেলে বর সেজে দাঁড়িয়ে আছে। বন্যা তো আশিককে দেখে অনেক খুশি। তুমি এসেছো, কিন্তু এত লেট করলে কেন তুমি? আমরা তো সঠিক সময়ে বের হয়েছি, কিন্তু রাস্তায় এত জ্যাম ছিল যে আমাদের রাস্তা অনেক লেট হয়েছে। কিন্তু তুমি আকাশকে কি নিয়ে প্রশ্ন করতেছো? না আসলে আমার ফ্রেন্ডরা বলছিল উনি নাকি ফুচকা বিক্রি করে। তাছাড়া আমরা তো ওনাকে চিনি না, তাই জিজ্ঞেস করছিলাম। আরে কে বলেছে ও ফুচকা বিক্রি করে? আরে আমাকে তো এরা জিজ্ঞেস করছে। তেমন কিছু না, তাই এ নিয়ে আর কথা বলতে হবে না। এইদিকে ওদের কথা শেষ হলে আশিক আকাশকে সাথে করে নিয়ে বসে পড়ে। এদিকে তানু আকাশের দিকে তাকিয়ে আছে। এদিকে তানু, ইরা, নদী, বন্যা ওরা একসাথে বসেছিল। তানুকে তাকিয়ে থাকতে দেখে বন্যা বলে, কিরে, ওকে ভালোবাসিস নাকি তুই? কার কথা বলছিস তুই? কার আবার? ওই ছেলেটার কথা। হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দেয়। না বাবা, দরকার হলে বিয়ে না করে কাটিয়ে দিব, কিন্তু ওনার মতো রাগী জেদি মানুষকে আমি বিয়ে কখনো করা তো দূরের কথা, কখনো প্রেমও করব না। কি? তুই কি করে জানিস ওনার সম্পর্কে? আমি আরও অনেক কিছু জানি, তাই এখন কথা বলিস না, চুপচাপ করে বসে থাক। এইদিকে তানুর কথাগুলো ইরাকে অনেক ভাবায়। এইদিকে কিছুক্ষণ পর বন্যা ও আশিকের বিয়ে কয়েকজন গুন্ডা আসে। ওরা এসেই, ওই বিয়ে বন্ধ করো। এই যে আপনারা কারা, আর বিয়ে কেন বন্ধ করব? ওই চুপ করো। এক হয় লক্ষ টাকা দিবি আমাদের, নয়তো আমরা দেখবো কিভাবে বিয়ে হয়। দেখুন, বাড়াবাড়ি করলে কিন্তু পুলিশে কল দেব। পুলিশ তো আমাদের পকেটে থাকে, তাই চুপচাপ করে বসে থাক। দেখুন, ভালো হবে না কিন্তু। এই যে আপনারা যেখান থেকে এসেছেন সেখানেই চলে যান, নয়তো আপনারা জানেন না আমার সম্পর্কে আমি কি করতে পারি। ও তাই নাকি? দেখি কি করতে পারিস তুই। এই বলে ওরা তানুর শরীরে হাত দিতে যাবে, তখনই আশিক ওদের হাত ধরে ফেলে। দেখুন, ভালো করছেন না কিন্তু আপনারা। ওই তোরা ভালো করে দেখেছিস কি? এইদিকে ওদের মধ্যে মারামারি হতে থাকে। এইদিকে আকাশ তখনও ওখানে ছিল না। এইদিকে তানু ও আশিক ওদের সাথে মারামারি করতে থাকে। এক প্রকার ওরা ওই লোকগুলোর সাথে পেরে ওঠে না। কিছুক্ষণ পরে আকাশ এসে দেখে আশিক ও তানু কারোর সাথে মারামারি করছে। ওরা দুজনেই কিছুটা মার খেয়েছে, তাই আকাশ এসে ওদের একটা সাইডে নিয়ে যায়। তোরা বস এখানে, আর কাজী সাহেব আপনি বিয়ে পড়ান, আমি এদের দেখছি। তুই দেখবি আমাদের? জানিস আমরা এখানে কয়জন? মাত্র 7 জন তোরা। এইদিকে ওদের সাথে আকাশের লড়াই হতে থাকে। অন্যদিকে ইরা ওর ফোন বের করে সবকিছু রেকর্ড করে নিতে থাকে। 5 মিনিট ওদের মেরে মাটিতে শুইয়ে দেয়। এইদিকে ওদের মধ্যে কেউ একজন পুলিশকে কল দেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ ওখানে চলে আসে। এই জায়গা থেকে কেউ নড়বেন না, যে যে জায়গায় দাঁড়িয়ে থাকুন। আপনাদের এখন আসার সময় হলো? আমাদের কিছুক্ষণ আগে কল দেওয়া হয়েছিল, তাহলে আমাদের আসতে তো সময় লাগবে। আপনারা সবসময় মারামারি করা শেষ হয়ে গেলে আসেন। এটা আপনাকে কে বলেছে? এ কথা বলতে হয় না। তাছাড়া ছোটবেলা থেকে এত বাংলা ছবি দেখতাম যে এখন নিজে ইচ্ছে করলে ছবি বানাতে পারবো। হ্যাঁ, রাখুন আপনার অযৌক্তিক কথা। এখন বলুন, এই লোকটাকে মারলো কে, আর ওনারা মারা গেল কি করে? আমি ওদের মেরেছি,
কিন্তু ওরা তো মারা যাওয়ার কথা না। কথা না হলেও তো মরেছে, তাই আপনাকে গ্রেপ্তার করা হলো। এই যে অফিসার, আপনি যাকে অ্যারেস্ট করতেছেন আপনি জানেন উনি কে? উনি যেই হয়ে থাকুন না কেন, নিয়ে চলো ওনাকে। আর এর লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও, আর বাকিদের হসপিটালে পাঠিয়ে দাও। এইদিকে পুলিশ আকাশকে নিয়ে যায়। অন্যদিকে আশিক ভালো করে জানে ওরা আকাশকে নিয়ে গেলে 5 মিনিটের বেশি আটকে রাখতে পারবে না। এইদিকে তানু হেডকোয়ার্টারে কল দিয়ে জানিয়ে দেয়। এইদিকে আশিক, তোমার বন্ধুকে ওনারা নিয়ে গেল, তুমি কিছু বলছো না কেন? চিন্তা করো না, ও দেখবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তোমরা খাবার দেওয়ার ব্যবস্থা করো, দেখবে খাবার দেওয়া শুরু না করতেই চলে আসবে। এইদিকে বন্যার বাবাকে বলে সবাইকে খাবার দেওয়ার জন্য। এইদিকে 5 মিনিট পরে পুলিশের গাড়ি এসে আকাশকে বিয়েবাড়িতে পৌঁছে দিয়ে চলে যায়। এইদিকে ইরা আর বন্যার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। ওই দিন ওদের সবকিছু হয়ে যাওয়ার পরেও আকাশ চলে আসে ওইখান থেকে। এইদিকে সবকিছু ঠিকঠাক চলতে থাকে। অন্যদিকে আকাশ পরের দিন ভার্সিটিতে এসে আবার ফুচকা বানানো শুরু করে দেয়। কিছুক্ষণ পরে ভার্সিটিতে কয়েকটা গাড়ি এসে ঢুকে পড়ে। ওই গাড়ি থেকে সব বড়লোকের ছেলেরা এক এক করে বের হতে থাকে। ওদের সাথে আছে হেরোইন, ড্রাগস এর মতন অনেক ক্ষতিকারক সব নেশা জাতীয় দ্রব্য। আকাশ এখানে মূলত এসেছে একটা মিশনে। ওই মিশনটা কি তা আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। কিছুক্ষণ পর ফুচকা বানানো শেষ করে ওই ছেলেগুলোর কাছে যায়। ভাই আমাকেও কয়েকটা প্যাকেট কি দিবেন? তুই কে রে? তোর কাছে আমি কেন বিক্রি করব? তাছাড়া কে তুই? আমি এখানে ফুচকা বিক্রি করি মামা। আমার কাছে অনেকে কিনতে আসে, কিন্তু আমি তো বিক্রি করতে পারি না ওগুলো না থাকার জন্য। তুই কি সত্যিই ফুচকা বিক্রি করিস? জি ভাই, আমি সত্যি বিক্রি করি ফুচকা। কিন্তু তোকে তো আমি এর আগে কখনোই দেখিনি। ভাই আপনি তো নিজেই আসেন না ভার্সিটিতে ঠিক মতো। তাও কথা ঠিক। আচ্ছা, কয় প্যাকেট লাগবে তোর? আপাতত 5 প্যাকেট দিয়ে শুরু করেন। বাহ, প্রথমবারেই 5 প্যাকেট। আচ্ছা এই নে। তবে একটা কথা, খুব সাবধানে কাজ করবি। পুলিশ আর ডিবি এর লোক খুব চালাক। ওরা যে কোনো উপায়ে কিন্তু অনেক কিছু করে নিতে পারে। তাই যদি ধরা খাস, ভুলেও কোনো কিছু স্বীকার করবি না। কার থেকে নিয়েছিস, বুঝেছিস কথা? ঠিক আছে, এই নিন টাকা। আমাকে তাহলে 5 প্যাকেট দিন। এইদিকে প্যাকেটগুলো নিয়ে চলে আসে। অন্যদিকে কিছুক্ষণ পরেই আবার সবকিছু আগের মতন চলতে থাকে। কিছুক্ষণ পর তানু, আমি তোমাকে কিছু ছবি পাঠাচ্ছি, যত তাড়াতাড়ি পারো এদের ডিটেলস আমার চাই। ঠিক আছে স্যার, পেয়ে যাবেন। স্যার, একটা কথা বলার ছিল। কি কথা? স্যার, আমি তো এখনও ছুটিতে আছি, তাই বলছিলাম কি, আপনি যদি এই কাজটা আবির স্যারকে দিয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। তাহলে আবিরকে ছবিগুলো পাঠিয়ে দাও। ধন্যবাদ স্যার। এইদিকে ওরা ওদের কাজ, আর অন্যদিকে আকাশের ফোনে কল আসে। তাই কল রিসিভ করে দোকান বন্ধ করার সাথে সাথেই বেরিয়ে পড়ে সেফ হাউসে। ওখানে গিয়ে মোটামুটি নিজেকে তৈরি করে নেয় আর বেরিয়ে পড়ে দুবাইয়ের উদ্দেশ্যে। কেন যাচ্ছে তা আপনারা খুব ভালো করেই বুঝতে পারবেন। কিছুক্ষণ পরে সব কিছু নিয়ে চলে আসে এয়ারপোর্টে। ওখানে সিকিউরিটি চেকিংয়ের সময় আকাশের ব্যাগে নানা রকম হাতিয়ার আর আরও কিছু পাওয়া যায়। তাই ওরা আকাশকে ওখানে আটকায়। এই দেখুন কার্ড, আমার প্লেনে যে কোনো কিছু নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। আচ্ছা, আগে কার্ড দেখান। আমরা এই কার্ডের ডিএলএস জানার পর আপনাকে জানাবো যে ভিতরে নিয়ে যাব নাকি অ্যারেস্ট করব। ওকে, এই নিন কার্ডের ছবি, তাহলে যাচাই বাছাই করে নিন। এইদিকে ওরা 30 মিনিট পর আকাশের সামনে আসে। সরি স্যার, এই নিন আপনার কার্ড আর ব্যাগ। আপনি তাহলে যেতে পারেন এখন। ধন্যবাদ। তবে একটা কথা, এই তথ্য যদি আপনাদের এখান থেকে লিক হয় তাহলে কিন্তু। স্যার, আর বলতে হবে না, আমি সবটা বুঝতে পেরেছি। এই তথ্য অন্য কোথাও যাবে না, তা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। ওকে, তাহলে আবার 7 দিন পর দেখা হচ্ছে। এইদিকে সিকিউরিটির সাথে কথা বলে প্লেনে গিয়ে বসে পড়ে। অন্যদিকে পরের দিন ভার্সিটিতে ইরা, তনু ও নদী আসে। নদী ও ইরা তো আসে ক্লাস করার জন্য, কিন্তু তনু এসেছে আকাশের সাথে দেখা করার জন্য। কিন্তু কোথাও যখন পাচ্ছে না, যখন চলে যাবে তখনই দেখা হয় ওদের সাথে। তুমি ওই মেয়েটা না যে বন্যার বিয়েতে এসেছিলে? হ্যাঁ, কিন্তু আপনারা এখানে কেন? আমরা তো এসেছি ক্লাস করার জন্য, কিন্তু তুমি এখানে কেন? আমি তো এসেছি একজনের সাথে দেখা করার জন্য, কিন্তু উনি আসেনি। কল করতেছি কিন্তু নাম্বারটা বন্ধ পাচ্ছি এখন। আচ্ছা, তা সে কি তোমার লাভার নাকি অন্য কেউ? আমার স্যার হয়। কিসের স্যার? তুমি কিসে যেন জব করো বলেছিলে? কোথায় আবার? একটা কোম্পানিতে। তাহলে এখানে কি করে তোমার স্যার থাকবে? উনি এখানে মাঝে মাঝে আসে তো, তাই বললাম আর কি। ও তাই বলো। আচ্ছা, তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আচ্ছা, তোমার অফিসের ঠিকানা দাও।
আমি আর নদী সময় করে না হয় একদিন ঘুরে আসবো। আচ্ছা, অন্য একদিন আসিয়েন, এখন আমাকে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। এই বলে ওদের কাছ থেকে চলে আসে আবিরের কাছে। এইদিকে ইরা আর নদী একজন আরেকজনের দিকে তাকিয়ে চলে যায় অন্যদিকে। স্যার যাদের পরিচয় বের করতে বলেছে কিছু কিছু লোকের তো বের করেছি, আবার কিছু কিছু লোকের এখনো বাকি আছে। তাহলে এখন কি হবে? স্যার তো আমাকে বলেছে তাড়াতাড়ি যেন ওদের পরিচয় বের করে দেওয়া হয়। কিন্তু স্যার কোথায়? ওনার তো কোনো খোঁজই নেই। হয়তো উনি কোনো না কোনো কাজে ব্যস্ত এখন। আচ্ছা, স্যারের ফোনের লাস্ট লোকেশনটা দেখে কোন জায়গায়, তাহলে কিছুটা ধারণা করা যাবে। ওকে, তাহলে তাই করতেছি। এইদিকে ওরা সবটা জানে, বুঝতে পারে। কিছুক্ষণ পর ওরা লোকেশন দেখে, যা বুঝার বুঝে গিয়েছে। এইদিকে আকাশ দুবাই চলে আসে। ওখানে একটা সেফ হাউসে এনে আকাশকে রাখা হয়। আকাশ তো ওর মতন করে সবকিছু প্ল্যান করেই যাচ্ছে, কিভাবে কি করবে না করবে সবকিছু। কিছুক্ষণ পর কয়েকজন অফিসার আসে। স্যার, আপনাকে আমাদের বড় স্যার নিয়ে যাওয়ার জন্য বলেছি। আমি এখন কাজ করছি, তাই আমি এখন যেতে পারবো না। তোমাদের স্যারকে বলো এখানে আসার জন্য। কি আমাদের স্যার আসবে এখানে? তা কি করে হয়? উনি এত বড় একজন অফিসার হয়ে আপনার মতো একজন সামান্য অফিসারের সাথে উনি দেখা করার জন্য আসবে কি করে? দেখো, আমি সামান্য হলেও আমার কথায় 200 জন লোক উঠে আর বসে, তাও আবার সবাই সিআইডি অফিসার। এর বাইরেও অন্য সব বাহিনী তো আছেই। তাই ওনাকে আসতে বলো, নয়তো কাল পর্যন্ত অপেক্ষা করতে বলো। আমার কাজ আছে, ওইগুলো শেষ না হওয়া পর্যন্ত আমি আসতে পারবো না। ঠিক আছে, আমি স্যারকে জানাচ্ছি সব কিছু। এরপর উনি ঠিক করবেন কি করবেন আর না করবেন। তাই করুন। তা এখন যেতে পারেন, কাজ করতে দিন আমাকে। ওইদিকে ওখানে কাজ করতে ব্যস্ত, কেননা এখানে যে কাজে আনা হয়েছে ওই কাজটা করতেছে। পরের দিন সকালে আকাশ বের হয়ে চলে আসে ওই অফিসে। কিছুক্ষণ পর ওদের বড় অফিসার আসে আকাশের কাছে। আকাশ, তোমাকে আমি ডাকার পরও তুমি আমার কথা এখানে আসোনি কেন? দেখুন, আমি যে কাজে এসেছি ওই কাজটা আমার করা শেষ, তাই আপনাকে নতুন করে আর কোনো কিছু বলতে হবে না। আপনি শুধু আমার জন্য 10 জন ট্যালেন্ট অফিসার আর এই হাতিয়ারগুলোর ব্যবস্থা করুন, তাহলে আমার আর কোনো কিছুই লাগবে না। বুঝলাম না, তুমি আমাকে অর্ডার করছো? অর্ডার করছি না, আমার যা যা লাগবে ওইগুলো তৈরি করতে বলছি। এখন বাকিটা আপনার ইচ্ছা। তবে যাই করুন না কেন আজকের মধ্যে করবেন, তাহলে কাল আমি বেরিয়ে পড়ব। তবে একটা কথা, আজকের দিনে আমার কিছু কাজ আছে, তাই আমার সাথে আজকে যোগাযোগ করতে পারবেন না ঠিক মতো। তাই এখন আমি আসি, আপনি আপনার মতো করে বাকি কাজগুলো করতে থাকুন। এইদিকে দুবাইয়ের একটা বড় বারে যায়, সেখানে সব ধনী দুলালিরা রাতের পার্টি করতে যায়। ওখানে যাওয়ার বেশ কিছু কারণ আছে যা আপনারা জানতে পারবেন ওখানে আসার পর। এই হোয়াটসঅ্যাপ ব্রো, তুই কে? তোকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এখানে নতুন এসেছি, তা যা বলা ছিল, এখানে কিবরিয়া নামে কেউ কি আছে? ও তুই কে রে? ভাইয়ের নাম নিচ্ছিস? তুই কি জানিস ভাই কে? ভাইয়ের ব্যাকগ্রাউন্ড কি? তাহলে তো মনে হচ্ছে তুই অনেক কিছু জানিস এই লোকটার ব্যাপারে। তাহলে আমার সাথে একটু সাইডে আয়, তোর সাথে কিছু কথা আছে। কি তোর সাহস তো কম না, তুই আমাকে সাইডে নিতে চাচ্ছিস? আজকে তো তোকে আমি। এরপর শুরু হয় মারামারি। একে একে ছেলেটার কিছু বন্ধু আসে মারতে আকাশকে। ওদের মধ্যে কিছু ছেলেকে মারে। ওই ছেলেকে নিয়ে চলে আসে একটা জঙ্গলের মধ্যে। ওখানে ছেলেটাকে যত রকমের কষ্ট দেওয়া যায় তা দিতে থাকে, কিন্তু তবুও ছেলেটা মুখ খুলে কিছুই বলছে না কিবরিয়ার সম্পর্কে। বল কিবরিয়াকে, আর তুই ওর সম্পর্কে কি কি জানিস? আমি কিছু জানি না। কিছুক্ষণ পর ওই ছেলেটার মোবাইলে কল আসে। কি রে, কোথায় তুই? নে কথা বল, যদি কোনো রকমের কিছু বলছিস তো তোকে এখানে মেরে ফেলবো। ঠিক আছে, বলছি। এরপর ছেলেটা লোকটার মধ্যে কথা চলতে থাকে। এইদিকে ছেলেটা ভয় পেয়ে আছে, কেননা যদি কিছু বলে দেয় তাহলে তো খবর করে ছেড়ে দেবে, সেই জন্য। কিছুক্ষণ পর, যাক, কিছু বুঝতে দিসনি, ভালো হয়েছে। এখন বল কিবরিয়া কোথায় আর ওকে কোথায় পাওয়া যাবে? আমি ঠিক জানি না কিবরিয়া কোথায় আছে। ওনার সাথে শুধু মোবাইলে কথা হয়, এর বাইরে আর কিছু হয় না। নাম্বারে যখন কথা হয় তখন একটা কাজ কর, নাম্বারটা আমাকে দিয়ে দে। উনি তো প্রাইভেট নাম্বার দিয়ে কল দেয়, তাই নাম্বার আমি জানি না। তা নিয়ে তোকে ভাবতে হবে না, তোকে যা কিছু বলেছি তুই সেটাই কর। ছেলেটার মোবাইল কম্পিউটারের সাথে কানেক্টেড করে ওই দেশের সিমের সার্ভার হ্যাক করে নম্বর সংগ্রহ করে। এরপর একটা ডেভিল হাসি দেয়। এখন থেকে 3 দিন তুই এই ঘরে বন্দি থাকবি, সব কিছুর ব্যবস্থা আছে। যদি পালানোর চেষ্টা করিস তো মারা পড়বি, ইলেকট্রনিক্স শকের জন্য। তাই ভেবে দেখ কি করবি। যদি বাঁচতে চাস তাহলে এইখানে খাবার আছে, ওগুলো খেয়ে বেঁচে থাকতে পারবি।
আর যদি পালাতে চাস তাহলে মারা পড়বি। তাহলে ভেবে দেখ কি করবি তুই এখন। আমি তো আমার কাজে যাচ্ছি এখন। এইদিকে ছেলেটাকে রেখে বেরিয়ে পড়ে আকাশ। অন্যদিকে বাংলাদেশের মধ্যে ইরা, আমরা চল কয়েকদিনের জন্য বাইরে কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবি? বাংলাদেশের তো আমাদের অনেক জায়গায় ঘোরা শেষ, বাকি তো আর কোনো জায়গায় নেই। আচ্ছা চিন্তা করিস না, আমরা চল দুবাই গিয়ে ঘুরে আসি। কিন্তু মা তো পারমিশন দিবে না। আরে চিন্তা কেন করছিস? কোনো কিছুই হবে না, তুই শুধু আমার সাথে থাকলেই হবে। আমি আন্টিকে বলে সব সামলে নিব। আচ্ছা তাহলে আমি রাজি। এইদিকে ওরা দুজন দুবাই শহরে আসতে থাকে। অন্যদিকে আকাশ 10 জন অফিসার নিয়ে বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে। ওরা যাওয়ার সময় অনেক ভারী ভারী হাতিয়ার আর অত্যাধুনিক সব অস্ত্র নিয়ে ওরা বেরিয়ে পড়ে। রাতের সময় তোমরা একে একে এই পাহাড়ে নামবে, আমরা পাহাড় বেয়ে নিচে নামবো। আমরা সরাসরি হেলিকপ্টার নিয়ে নিচে নামলেই তো হয়, তাহলে তো আর অন্য কোনো সমস্যা হয় না। এই চশমাটা চোখে লাগাও সবাই, তাহলে বুঝতে পারবে আমরা কেন সরাসরি নিচে যেতে পারবো না। এরপর ওরা একে একে চশমা পরে নেয়। কিছুক্ষণ পর ওরা তাকিয়ে দেখে বিপজ্জনক কিছু অস্ত্র নিয়ে তাক করে আছে, আর সাথে রাডার তো আছে, যার কাজ হচ্ছে কোনো কিছুর ভিতরে প্রবেশ করলে তা ধরিয়ে দেওয়া। কিছুক্ষণ পর সরি স্যার, আমরা তো বুঝতে পারিনি। কিন্তু আপনি এত কিছু জানেন কি করে? আপনি তো আমাদের সাথে এসেছেন, কিন্তু তবু আমাদের থেকে সবকিছু একটু বেশি জানেন। জানি দেখেই তো তোমাদের আমার সাথে পাঠিয়েছে। এখন যা বলছি তা খেয়াল করো। তোমরা এই পাহাড় বেয়ে নিচে নামবে, তারপর একে একে ওই মেশিনগুলো দখল করে নেবে। কিন্তু স্যার তা কি করে সম্ভব? এগুলো তো মানুষ অপারেটিং করে। ওইগুলো রাডার অপারেটিং। মানে হলো রাডারের ভেতর কোনো কিছু ধরা খেলে এই মেশিন অটোমেটিক তার উপর ফায়ার করতে থাকে। তাই তোমরা বিমান থেকে নেমে গেলে রাডার তোমাদের ধরতে পারবে না। সেজন্য তোমরা একে একে নিচে নামো। কিন্তু স্যার তাহলে আপনি কি করবেন? তোমরা নিচে নেমে সবকিছু কন্ট্রোল করো, তারপর আমি হেলিকপ্টার নিয়ে নিচে নামবো। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি স্যার। তাহলে স্যার আমরা নিচে যাচ্ছি। এইদিকে ওরা নিচে নামতে থাকে। এইদিকে আকাশ ওদের সবাইকে গার্ড করতে থাকে। ওরা মোটামুটি নিচে নেমে পড়ে অনেকে। ওরা নেমে সবকিছু নিজেদের দখলে করে নেয়। এরপর আকাশ হেলিকপ্টার নিয়ে নিচে নামে। নিচে নেমে বাকিগুলো ওদের কাছে নিয়ে দেয়। নাও, এখন শুরু হবে আমাদের আসল মিশন। তোমরা এখন ওই যে দূরে একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওই বিল্ডিং এ যা কিছু পাবে সব ধ্বংস করে দেবে। এক কথায় কাউকে বাঁচিয়ে রাখবে না। আমরা এইদিকে গেলে আপনি কোন দিকে যাবেন? আচ্ছা, তোমরা আমার পেছনে কেন পড়ে আছো? আমি কোথায় যাব আর না যাব সেসব কিছু কি তোমাদের বলতে হবে? না স্যার, আমি ঠিক তা বলিনি। আসলে আপনি কি করবেন না করবেন এগুলো বলে দিলে আর কি আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা মুভমেন্ট সম্পর্কে আমরা জানতে পারবো। এত করে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নিতে পারবো। তোমাদের যে কাজটা বলা হয়েছে সে কাজটা করো, এই নিয়ে তোমাদের ভাবতে হবে না। তোমরা এখন যাও। এইদিকে ওরা নিজের মতন করে চলে যায়। এইদিকে আকাশ পাহাড়ের ভিতর একটা গুপ্ত দরজার ভেতর দিয়ে যেতে থাকে। এই জায়গা সম্পর্কে সবকিছু আকাশ ভালো করে জেনে এসেছে, তার সাথে হলোগ্রামও করে এসেছে। সেজন্য কোথাও কি আছে না আছে সে সবকিছু আকাশ খুব ভালো করেই জানে। এইদিকে ভেতরে গিয়ে ওর মতন করে কাজ করতে থাকে। অন্যদিকে ইরা ও নদী ওরা দুজনেই চলে আসে এয়ারপোর্টে গিয়ে ওরাও চলে আসে দুবাইয়ে। ওইদিকে পাহাড়ের ভেতরে গিয়ে অনেক কিছু চোখে পড়ে আকাশের, কেননা ভেতরে অনেকগুলো জেলের মতন জায়গা, সেখানে অনেক মানুষ ওরা বন্দি করে রেখেছিল। এখন শুধুমাত্র ওদের কঙ্কালগুলো পড়ে আছে। এইদিকে ভেতরে গিয়ে একটা সিঁড়ি দেখতে পায়। ওই সিঁড়ি দিয়ে উপরে উঠার সাথে সাথে কয়েকজন মিলে গুলি করতে থাকে। ভাগ্য ভালো বুলেট প্রুফ জ্যাকেটটা ছিল শরীরে, নয়তো আজকে প্রাণটা যেত। শালাদের জন্য একটু যে ভালোভাবে ভেতরে যাব তাও হচ্ছিল না। এদেরকে কি করা যায়? আসার সময় যা যা এনেছি ওইগুলো কাজে লাগাই তাহলে। এই বলে শরীরে থাকা যা কিছু আছে সবকিছু নিয়ে আক্রমণ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে মোটামুটি অনেকগুলো লোককে মেরে ফেললো। কিছুক্ষণ পরেই শুরু হলো আসল কাহিনী, কেননা আকাশ যে এসেছে তা ওরা টের পেয়ে যায়। সেজন্য অনেকে ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সামনে যাকেই পাচ্ছে তাকেই মেরে ফেলছে। একটু পর স্যার আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? পাচ্ছি। কি হয়েছে বলো। স্যার আপনি ঠিক আছেন তো? আপনি যেদিকে গিয়েছেন ওই দিক থেকে তো গুলির শব্দ শুনতে পাচ্ছি। আমি ঠিক আছি। এখন তোমরা ওই দিকের কাজ কতদূর করলে তা আমাকে জানাও। এই দিকের কাজ শেষ, এখন শুধু এই জায়গাটা উড়িয়ে দেব, তাই আপনার পারমিশন লাগবে। ওকে, তাহলে উড়িয়ে দাও। আর তোমরা এই পাহাড়ের দিকে চলে আসো। ওকে স্যার, তাই করব।
ওরা কাজ শেষ করে নেয়। এইদিকে আকাশ সিঁড়ি দিয়ে উপরে উঠে আর নিজের বিপদ আস্তে আস্তে ঢেকে নিয়ে আসছে, কেননা উপরে আসার সাথে সাথে সিঁড়িগুলো নিচ থেকে ভেঙে গিয়েছে, সেই জন্য বাকি অফিসারগুলো উপরে উঠতে পারছে না। এইদিকে উপরে গিয়ে আকাশ কাউকে পায়নি, আবার নিচে নামার কোনো পদ্ধতিও নেই, তাই ওখানে একটা দিকে বোম ফিট করে আবার ব্লাস্ট করিয়ে দেয়। এতে পাহাড়ের উপর খোলা হয়ে যায়, এর জন্য ওই পথ ধরে উপরে উঠে আসে আর বাকি অফিসারদের বলে নিরাপদ জায়গায় যেন চলে আসে। ওরা যাওয়ার পর ওই 2 পাহাড়টাই ধ্বংস করে দেয়। কিছুক্ষণ পর, স্যার তাহলে আমাদের মিশনটা শেষ হয়ে গেল? এখনো মিশন শেষ হয়নি, আমরা আরো 3টা দিন থাকবো এখানে, তাই পরবর্তী একটা হেলিকপ্টার করে আমাদের খাবার থেকে শুরু করে যাবতীয় সবকিছু দিয়ে দেওয়া হবে। তাই এখন সবাই হেলিকপ্টারে উঠে বসো, সকালের আগেই আমাদের আরো একটা জায়গায় যেতে হবে। ওকে স্যার, তাই হবে। এইদিকে ওরা চলে যায়। অন্যদিকে ইরা ও নদী ওরা দুবাই এসে ঘুরতে থাকে নিজেদের মতন করে। অন্যদিকে তনু ও আবির তো আকাশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেই চলছে, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না, সেজন্য ওরা নিজেদের কাজ করতে থাকে। এদিকে ইরা আর নদী তো ভালোই নিজেদের ঘোরাঘুরি চালিয়েই যাচ্ছে। আরেকদিকে আকাশ ওদের নিয়ে রওনা দেয় ওদের গন্তব্যে। এইদিকে, স্যার আমরা আর 5 মিনিটের মধ্যে অন্য বর্ডারের ভিতর প্রবেশ করব। তাতে সমস্যা কি? স্যার সমস্যা হচ্ছে আমরা ওই বর্ডারে যেতে পারবো না, কেননা ওটা আমাদের এরিয়ার বাইরে। এরিয়ার বাইরে হলে তো আসা যায়, দেশের বাইরে তো আর না। স্যার আমরা ওই বর্ডার পার করব মানে লেজার লাইটের আঘাত আমাদের উপর এসে পড়বে। একটা কাজ করো তাহলে, আমার হেলিকপ্টার এখানে নামিয়ে নাও। হেলিকপ্টার বাদে গেলে তো কোনো সমস্যা হবে না। না স্যার, তাতে কোনো সমস্যা হবে না। এইদিকে হেলিকপ্টার বর্ডার থেকে অনেক দূর থামিয়ে ওরা চলে গেল ভিতরে। এখানে আরেকটা নদীর পথ ধরে ওরা এগোতে থাকে, কেননা নদীর পথে ওরা সহজে পৌঁছতে পারবে। এভাবে 1 ঘন্টা পর ওরা ওদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছায়। কিছুক্ষণ পর, তোমরা এখন এখানে একটা ঘাঁটি তৈরি করে 3 ঘন্টা বিশ্রাম নিয়ে নাও। ঠিক আছে স্যার। এইদিকে এরা 3 ঘন্টা বিশ্রাম নেক। আর চলুন বাকিদের কাছ থেকে একটু ঘুরে আসি। কিছুক্ষণ পর, স্যার আমাদের বড় স্যার নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ? স্যার উনি যেখানে ফুচকা বিক্রি করতো আমাদের ওই জায়গায় যেতে হবে। কেন? ওনার গাড়িতে একটা ডায়েরি আছে, উনি সব কিছু ওখানে লিখে রাখে। তাই আমরা ওই ডায়েরি যদি পড়ি তাহলে ওই ভার্সিটির ব্যাপারে অনেক তথ্য আমরা জানতে পারবো। কিন্তু স্যার যদি জানে তাহলে আমাদের কি অবস্থা করবে বুঝতে পারছো তো? তেমন কিছু হবে না, আমরা যাব আর ডায়েরি পড়ব, তার সাথে ওখানে কি কি হচ্ছে তা আমরা বুঝতে পারবো। ঠিক আছে চলো। এইদিকে ওরা ভার্সিটিতে যায়। ওখানে আকাশের যে ফুচকার ঠেলাটা ছিল ওখানে খুঁজে ডায়েরি পায়, আর ডায়েরি পড়ে ওরা মোটামুটি কয়েকজনের নাম খুঁজে পায়। ওরা সেই অনুযায়ী কয়েকজন ছেলের কাছে যায়। ওই তোর নাম কি রফিক? হ্যাঁ, কেন কি হয়েছে? কিছু হয়নি, তবে এখন হবে। এই একে নিয়ে চলো, এর সাথে ওর লোকজনকেও নিয়ে চলো এখান থেকে। ম্যাম আমাদের নিবেন না এখান থেকে প্লিজ, আমরা তো কোনো কিছু করিনি, তাহলে আমাদেরকে কেন নিতে চান আপনি বলুন। ওই চুপ কর, যা বলেছি তাই হবে। আগে তোদের থানায় নিয়ে যাই, তারপর দেখ তোদের কি হাল করি আমি। এইদিকে ডায়েরিতে থাকা অনেক লোককে ওরা অ্যারেস্ট করে নিয়ে যায়। কিছুক্ষণ পর ওদের মুখ থেকে অনেক সত্যি কথা বের করতে পেরেছে, কেননা ওরা কার থেকে কি কি নেয়, ওদের পেছনে কে কে আছে সব কিছু একে একে দেখতে থাকে। ওদের থেকে কথাগুলো বের করে ওদেরকেও অ্যারেস্ট করার চিন্তা করে ওরা। কিছুক্ষণ পরেই, স্যার ওদের কথা অনুযায়ী তো ওদের পেছনে অনেক বড় বড় নেতারা জড়িত আছে, এখন কি করা যায়? কি আর করব, আমরা রিপোর্ট তৈরি করে রাখি, স্যার যখন আসবে তখন না হয় ওনাকে দেখাবো। তা যদি সম্ভব না হয় তাহলে স্যারকে মেসেজ করে জানিয়ে দাও। স্যার যেখানেই থাকবে না কেন উনি একবার হলেও ওনার মেল চেক করবে, তাহলে ওই থেকে আমাদের ইনফরমেশন দিয়ে রাখতে পারবে। ঠিক আছে স্যার, তাই করতেছি। এইদিকে ইরা ও নদী ওদের মতন করে ঘুরতে থাকে আর সব কিছু উপভোগ করতে থাকে। অন্যদিকে কিবরিয়া ও ডেভিল নিজেদের মধ্যে কথা চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর, ওই দিকের কি খবর? আমার তো আরো হিরোইন লাগবে। চিন্তা করার কোনো কারণ নেই, সেই সময় মতো সব কিছু পেয়ে যাবি। তুই শুধু প্রশাসনের দিকটা খেয়াল রাখবি। তা তো রাখবেই, কিন্তু একটা সমস্যা যে পড়ে গেলাম। কি সমস্যা? টাকা নিয়ে চিন্তা করি না আমি। আমি তা নিয়ে চিন্তা করি না,
তাহলে আর কিসে চিন্তা? চিন্তা হচ্ছে এখনকার পরিস্থিতি খারাপ হতে যাচ্ছে। গত 1 ঘন্টা ধরে আমার কিছু লোকের কোনো খোঁজ পাচ্ছি না। তাহলে খুঁজে দেখ, হয়তো পুলিশ বা অন্য কোনো প্রশাসনের লোকেরা কি কোনো কিছু করেছে। আচ্ছা, আমি খোঁজ নিয়ে দেখি কি হয়। তবে একটা কথা, যদি ওরা ধরা খেয়ে মুখ খুলে দেয় তাহলে সমস্যা হবে না, কেননা আমার কাছে আসতে এখনো অনেক সময় লাগবে ওদের। আচ্ছা, তাড়াতাড়ি মাল পাঠিয়ে দিস। এইদিকে কথা হচ্ছিল দুই মাফিয়ার মধ্যে, অন্যদিকে আকাশ ও ওর টিমের ঘুম ভেঙে যায়, কেননা 3 ঘন্টা বিরতি এখানেই শেষ হচ্ছে। কিছুক্ষণ পর এখন তোমাদের আমি 3টা টিমে ভাগ করে দেব, তোমরা এইভাবে কাজ করবে। বুঝতে পেরেছি স্যার। এইদিকে 2 দিন কেটে যায়, ওদের মিশন শেষ করে ওদের আবার ক্যাম্পে নিয়ে চলে আসে। কিছুক্ষণ পর আকাশ দুবাইয়ের এয়ারপোর্টে এসে পৌঁছায়। এইদিকে নদী ও ইরা ওরাও চলে আসে এয়ারপোর্টে। ওখানে ইরা আকাশকে দেখতে পায়, তাই ওর কাছে আসে। এ কি, তুই এখানে? আকাশ তো ইরাকে দেখে অবাক হয়, কিন্তু ইরাকে কোনো কিছু বুঝতে না দিয়েই, আপনি কে? তাছাড়া আমি এখানে কেন তা আপনি জেনে কি করবেন? তার আগে এটা বলুন, আপনি বাংলাদেশে থাকেন নাকি এখানে? আমি তো এই দেশেই থাকি। তাহলে এয়ারপোর্টে কেন, আর হাতে লাগেজ কেন? আমার বন্ধু আসবে, তাই ওকে নেওয়ার জন্য আমি এসেছি। তাছাড়া আপনি কে যে আমি আপনাকে কৈফিয়ত দিতে যাব? সরুন এখান থেকে। এইদিকে ইরা তো অবাক হয়ে তাকিয়ে আছে। এইদিকে ইরাকে ফাঁকি দিয়ে আকাশ চলে আসে বিমানের ভেতরে। ওখানে ওরা দুজনে আলাদা আলাদা সিটে, তাই ওদেরকে দেখার কোনো চান্সই নেই। বাংলাদেশে আসার পর আকাশ ওর সেফ হাউসে আসে আর নিজের মতন করে কাজ করে। পরের দিন বের হয় ভার্সিটিতে। ওখানে আসার পর আকাশ ওর সব কিছু নিয়ে আবার ফুচকা বিক্রি করতে ব্যস্ত। তখন ইরা ও নদী আসে ওখানে। কি ব্যাপার, তুই এখানে কেন? আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? তোকে তো আমি দুবাই দেখেছিলাম। আপা কি যে বলেন না, আমি এখানে না থাকলে আর কে থাকবে? আমার পেট চলে ফুচকা বিক্রি করে। যদি এটাই না করতে পারি তাহলে খাবো কি বলেন? কিন্তু তোকে এতদিন ধরে আমি দেখিনি কেন? কি বলেন, আপনি হয়তো ভার্সিটিতে আসেননি, তাই আমাকে দেখেননি। তাও যে ভার্সিটিতে আসিসনি তা তুই কি করে জানিস? সেটাই তো, বল কি করে। আসলে তো আপনাকেই দেখতাম। এইদিকে কথা বলার মাঝে ওখানে একটা ছেলে আসে। মামা, কয়েকটা প্লেট ফুচকা দাও তো। বসেন মামা, দিচ্ছি এখনই। কি ব্যাপার মামা, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার ফুচকা অনেক মিস করেছিলাম। আরে মামা, কাজ ছিল, দেশের বাড়িতে গিয়েছিলাম একটু। ও তাই বলো মামা। আচ্ছা, এখন ফুচকা দাও। এইদিকে পিছনে ফিরে তাকিয়ে ইরাকে দেখেই অবাক হয়ে গেল। এইদিকে ইরা তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মিথ্যা কেন বললেন? কি মিথ্যে বলেছি, আর কখন বা বলেছি? এই তো মাত্রই তো বললেন আপনি নাকি এখানেই ছিলেন। না মানে কি হয়েছেটা কি? থাক, আর মানে মানে করে বলতে হবে না। এইদিকে ইরা যাবে তখনই কয়েকটা ছেলে এসে ইরাকে ধরে ফেলে আর বন্দুক মাথায় ধরে রেখেছে। এইদিকে ইরা তো ভয়ে শেষ, আর বাকিরা ওখান থেকে প্রায় দূরে গিয়ে ফেলালো। কিছুক্ষণ পরেই, ওই তোর বাপকে গিয়ে বলিস আমাদের চাঁদা যেন ঠিক মতো দিয়ে দে, নয়তো তোকে আজকে আমরা এখান থেকে নিয়ে যাব। প্লিজ আমাকে ছেড়ে দিন। তোর বাপকে কল দে তাড়াতাড়ি, নয়তো তোকে এখানে মেরে ফেলবো। এইদিকে ইরা কল দেয়। অন্যদিকে আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে পাচ্ছে। আকাশ ওদের কথাবার্তা আর চলাচলের ধরন দেখে বুঝতে পারে এরা গুলি করার মতন লোক না, কেননা এত সাহস এদের হবে না। বাবা, কারা যেন আমাকে কিডন্যাপ করতে চাচ্ছে। কারা ওরা? বাবা, আমি তো ওদের চিনি না। ওদের কাছে দাও তো মোবাইল। এইদিকে ইরার কথা বলা হয়ে গেলে ওই ছেলেগুলো ইরাকে ওখান থেকে নিয়ে যেতে থাকলে আকাশ ইরার একটা হাত ধরে ফেলে। কে রে তুই, আমাদের কাছে বাধা দিচ্ছিস? তুই জানিস এর পরিণতি কি হতে পারে? জানি তো, সেজন্য জেনেও ধরেছি। এখন ওই মেয়েটাকে এখানে ছেড়ে চলে যা, তাতে তোদের জন্য ভালো হবে। তা তোকে দেখে তো ওর লাভ আর মনে হচ্ছে না, তাহলে কেন শুধু শুধু মেয়েটার জন্য নিজের জীবনটাকে এভাবে দিয়ে দিবি? লাভার এখনো হয়নি, তা হতে কতক্ষণ। আচ্ছা, এখন ওকে এখানে রেখে মানে কেটে পড়ো এখান থেকে, তাছাড়া নয়তো। না তো কি মারবে আমাদের? এইদিকে একটা ছেলে আকাশকে মারতে গেলে ওকে মেরে মাটিতে শুয়ে দেয়। এইভাবে পরপর 5 জনকে মেরে মাটিতে শুয়ে দেয়। এতে করে ওদের একটা লোক আকাশকে গুলি করে। এতে গুলিটা পেটের পাশে লাগে আর পেট ছিদ্র করে বেরিয়ে পড়ে। এতে করে পাশে পুলিশের গাড়ি যাচ্ছে, তাই ওরা ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে।
এইদিকে ইরা আকাশকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালে একদিকে ডক্টর চিকিৎসা করতে থাকে, অন্যদিকে ইরার বাবা ওখানে আসে দেখার জন্য। ইরামা, আমার তো কিছু হয়নি তো? না বাবা, আমার কিচ্ছু হয়নি, কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে ছেলেটা আহত হয়েছে। আমি এখন ওকে নিয়ে হসপিটালে আছি। তুমি কি আসবে? আচ্ছা, তুই তাই ওখানে, আমি আসতেছি। কিছুক্ষণ পর রাফি চৌধুরী চলে আসে। এইদিকে কিছুক্ষণের মধ্যেই চিকিৎসা করা শেষ হয়ে যায়। এইদিকে পরের দিন পর্যন্ত ইরা আকাশকে দেখাশোনা করেই যাচ্ছে। কিছুক্ষণ পরেই, কেমন আছেন এখন? এই তো ভালো। আপনি বাসায় না গিয়ে এখানে কি করছেন? আমার জন্য আপনার এখন এই অবস্থা, আর আমি বাসায় থাকবো কি করে? কি তার মানে আপনি আজকে সারা দিন এখানে ছিলেন? কিন্তু কি দরকার ছিল থাকার? বাসায় গিয়ে রেস্ট করতে পারতেন। আমার মতো একজন সাধারণ মানুষের জন্য এইটুকু করার কি দরকার ছিল? আপনি একটু বেশিই বুঝেন। আপনার পরিবারের কোনো খোঁজ পায়নি। অনেক চেষ্টা করেছিল আব্বু, কিন্তু আপনাকে কেউ তো চিনে না। আবার আপনার পরিবার সম্পর্কে তো কোনো তথ্য পাইনি আমরা। আসলে আমার পরিবারে কেউ নেই, তাই আপনারা কাউকে খুঁজে পাননি। কথাটা শুনে ইরার মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে ইরার বাবা ওখানে আসে। এখন কেমন আছো? জি আঙ্কেল, আল্লাহর রহমতে ভালোই আছি। এইটা আমার অফিসের কার্ড, তুমি সময় করে আমার সাথে এসে দেখা করবে অবশ্যই। আর আমি এখন ইরাকে নিয়ে যাচ্ছি। মেয়েটা আজ 2 দিন ধরে বাসায় যায়নি, অনেক অসুস্থ হয়ে গিয়েছে আমার মেয়েটা। ঠিক আছে আঙ্কেল। এইদিকে আকাশকে রেখে ওনারা চলে যায়। ইরা আর ওর বাবা গাড়িতে বসে বসে অনেক কথাই বলতে থাকে। এভাবেই চলতে থাকে 2 দিন। 4 দিনের দিন আকাশ আবারও ফুচকার ঠেলা নিয়ে বসে পড়ে। তা দেখে ইরা বলে, আপনি আবারও এই ঠেলা নিয়ে বসে আছেন? আপনাকে না আব্বু বলেছে ওনার সাথে দেখা করতে? জানি, দেখা করলে উনি আমাকে হয়তো বড়জোর 30-40 হাজার টাকার একটা চাকরি দেবে, কিন্তু আমি চাই না কারো হয়ে কাজ করতে। তাছাড়া আমি কারো করুণার পাত্র হতে চাই না। কিন্তু আপনাকে এই অবস্থায় দেখতেও তো আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না বলুন তো? সে অনেক কারণ, এখন বলা যাবে না। আচ্ছা আপনি থাকুন, আমি যাচ্ছি। এইদিকে আকাশ সবটা না বুঝলেও ইরা কিছু কিছু কথা ঠিকই বুঝতে পারছে, কিন্তু আকাশ পুরোটা না বুঝে শিওর হতে পারছে না। কিছুক্ষণ পর, মামা আমাকে ফুচকা দাও 15 প্লেট। কিন্তু মামা, আপনারা তো মাত্র 5 জন, এতগুলো প্লেট কেন? আরে আমাদের হয়ে যাবে, তোমার ফুচকা না খেলে তো আমাদের দিনটাই কাটে না। আচ্ছা মামা, কয়েক মিনিট অপেক্ষা করুন, আমি আপনাদেরকে ফুচকা দিচ্ছি। কিছুক্ষণ পর ওদের ফুচকা দেওয়া হয়ে গেলে ওরা তো খেতে থাকে। অন্যদিকে আকাশ আরও অন্যদের জন্য ফুচকা বানাতে থাকে, যা ইরা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। তা আবার নদী এসেও দেখে ফেলে। কি দেখছিস এরকম করে? ওই যে ফুচকা বানানো ছেলেটাকে। তা দূর থেকে না দেখে চল ওখানে গিয়ে ফুচকা খেতে খেতে দেখতে থাকি। আইডিয়া তো ভালো ছিল। আচ্ছা চল তাহলে। ওরাও এসে দোকানে ফুচকা অর্ডার করে। এইদিকে ইরা ফুচকা খাচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। কিছুক্ষণ পর একটা গাড়ি থেকে নেমে তনু আসে। তনু যে আসছে তা ইরা ঠিকই খেয়াল করে, কিন্তু কোনো কিছু বলে না, শুধু তাকিয়ে আছে। একটু পর, মামা 1 প্লেট ফুচকা দিন তো। বসেন, দিচ্ছি। ফুচকা বানিয়ে দেয় তনুর দিকে। তনু ফুচকা খাচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে আছে, আর ইরা তনুর দিকে তাকিয়ে দেখছে তনু আসলে কি করছে। তনু ফুচকা খেয়ে বিলের সাথে একটা সাদা কাগজ দিয়ে চলে যায়। তনু চলে যাওয়ার পরে ইরা গিয়ে কাগজটা হাতে নেয়। এতে আকাশ একটু আশ্চর্য হয়। কি ব্যাপার, কাগজটা এইভাবে নিলেন কেন? নিব না তো কি করব? ওই মেয়েটার সাহস কি করে হয় আপনাকে লাভ লেটার দেওয়ার? কি, এটা লাভ লেটার? তা নয় তো কি, একটা মেয়ে সাদা পেপারে টাকা তো দিতে আসবে না। অন্য কিছুও তো দিতে পারে। জি না, আমি অনেক সিনেমায় দেখেছি মেয়েরা কাউকে ভালোবাসলে বিভিন্ন বাহানা দিয়ে তার কাছে আসে দেখা করার জন্য, কথা বলার জন্য। আর কি, থেমে গেলেন কেন? এই যে একটা সময়ে তার প্রেমে পড়ে যায় আর তাকে লাভ লেটারও দিয়ে দেয়। তা আমাকে লাভ লেটার দিতেই পারে, আমার চেহারাটা তো আর খারাপ না। এই একদম খুন করে ফেলবো। তাহলে তো আপনার জেল হবে। হোক তাতে, তোর জন্য 2টা দিন আমি হসপিটালে কাটিয়েছি, আর সেখানে তুই অন্য মেয়ের হাত থেকে লাভ লেটার কিভাবে নিস? আসলে এখন কি চাচ্ছেন তা কি বলবেন? সময় হলে জানাবো, তবে আর সে সময়টা বেশি দূরে নয়। ঠিক বুঝতে পারিনি আমি, কি বলতে চাইছেন আপনি? বুঝতে আর হবে না, নদী চল তো। আর এই লাভ লেটার আমি নিয়ে যাচ্ছি, এটা আমি এখনই ছিঁড়ে ফেলবো। এই বলে কাগজটা ছিঁড়ে নিল। 2 দিন পর নদী আর ইরা যায় তনুর কাছে। ওই মেয়ে এদিকে আয়। জি, আমাকে বলছেন কি? ওই
তুই ছাড়া কি এখানে কেউ আছে নাকি যে অন্য কাউকে ডাকবো? আপনারা এইভাবে কেন কথা বলতেছেন? তো কিভাবে বলবো? তোর সাহস কি করে হয় আকাশকে লাভ লেটার দেওয়ার? আপনাকে কে বলেছে ওটা লাভ লেটার ছিল? বলার কি আছে? একটা মেয়ে তো সাদা কাগজে অন্য কিছু তো দিতে যাবে না। আপনার কোথাও কিছু ভুল হচ্ছে। আমার কোনো ভুল হচ্ছে না। একটা কথা মনে রাখবি, এরপর থেকে আকাশের আশেপাশে যদি তোকে দেখি তাহলে আমি কি হাল যে করব তা তুই চিন্তাও করতে পারবি না। কথাটা বলে ওখান থেকে ইরা নদীকে নিয়ে চলে আসে। ওইদিকে তনু এই কথাগুলো আকাশকে জানায়। আকাশ সবটা শুনতে পেরে হাসবে নাকি ইরাকে বকবে তা বুঝতে পারছে না। একটু পরেই, আচ্ছা ওকে কিছু করতে হবে না, এখন আবিরকে বলো আমার সাথে যেন ভার্সিটিতে এসে দেখা করতে। ঠিক আছে স্যার, তাই বলতেছি। কিছুদিন পর আবির আসে ভার্সিটিতে। ওরা কিছুক্ষণ পরে কথা বলতে থাকে। কথা বলার পর আকাশ আবিরকে কিছু কাজ দেয়, কিন্তু আবির ওখান থেকে যাওয়ার সময় কয়েকটা ছেলের সাথে ধাক্কা খায়। এতে লোকগুলো আকাশকে এসে থামায়। ওই কে রে তুই? আমি আবির, আসলে আমি আপনাদের দেখতে পাইনি। বাহ বাহ, ইচ্ছে করে ধাক্কা দিয়েও বলছিস দেখতে পাইনি। দেখুন, আপনার কিন্তু সামান্য বিষয় নিয়ে অনেক বেশি বলতেছেন। ও তাই নাকি? একে ধর তো, আজকে একে একটা শিক্ষা দিয়ে দিই। ওরা প্রায় 8 জন ছিল। ওরা আবিরকে মারার জন্য আসে, কিন্তু আবিরও ওদেরকে মারতে থাকে। কিন্তু কি করবে, একটা লোক তো আর এইভাবে এতগুলো লোকের সাথে আর পেরে উঠবে না। এইদিকে ওরা আবিরকে মারছে, আর অন্যদিকে আকাশও পিছন থেকে এক এক করে ওদেরকে মারতে মারতে আবিরকে নিচে থেকে টেনে উঠায়। এভাবে পুরো ভার্সিটি সবাই তাকিয়ে আছে ওদের দিকে। তার সাথে আবির ও আকাশের মারামারি দেখতে থাকে। ওরা দুজন মিলে ওদের মারতে থাকে। এইদিকে ওই ছেলেগুলো আর ওদের সাথে পেরে ওঠে না, তাই ওরা আবারও কয়েকজন ছেলেকে কল দিয়ে আসতে বলে। এইদিকে আরও কয়েকজন ছেলে আসতে থাকে। অন্যদিকে ভার্সিটিতে তখন নদী ছিল। নদী দেখেছে যে বিষয়টা এভাবে অনেক খারাপের দিকে চলে যাচ্ছে, তাই দেরি না করে ফোন বের করে কল দেয় পুলিশকে। পুলিশ কল পেয়ে তাড়াতাড়ি করে চলে আসতে থাকে ভার্সিটিতে। এইদিকে পুলিশ ভার্সিটিতে এসে দেখে অনেক ছাত্র মার খেয়ে পড়ে আছে মাঠের মধ্যে, আর কিছু ছেলে এখনও মার খাচ্ছে, তাই ওদের কাছে যায়। ওই মারামারি থামা, নয়তো শালা তোদের আমি তো এখনই পুলিশ স্টেশনে নিয়ে যাব, আর এমন মার মারবো যে সারা জীবন মনে রাখবি। এই ওদের গাড়িতে তোলো। ওদেরকে রেখে আমাদের দুজনকে কেন ধরছেন? ওরাই ভার্সিটির বড় বড় নেতা, আর রাজনৈতিক লোকের সাথে এদের অনেক বড় বড় হাত আছে, তাই ওদের ধরে কি আমাদের চাকরি হারাবো নাকি? তাই বলে আমাদের মতো নিরীহ লোকদের নিয়ে যাবেন? তোরা কি করে নিরীহ হলি? তোরা তো দেখি ওদের এতজনকে এইভাবে মেরে ওদের কি কি করেছিস অবস্থা। দেখুন অফিসার, আপনাদের আমি কল করেছিলাম এদেরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আপনি উল্টো ওদেরকে নিয়ে যাচ্ছেন। তা কি এখন তোদের বলতে হবে? হবে। বিনা দোষে ওদেরকে নিয়ে যেতে দিব না। কি পুলিশের কাছে বাধা? কথাটা শেষ না করতেই অফিসার নদীর গালে একটা থাপ্পড় দেয়। এতে আকাশের মাথা তো পুরো গরম হয়ে যায়। আকাশ উল্টে এবার পুলিশ অফিসারকে একটা থাপ্পড় দেয়। এতে অফিসার সবার সামনে লজ্জায় তো পড়ে, উল্টো আকাশের কলার ধরে বলে, কাজটা তুই মোটেও ভালো করিসনি। এর জন্য তোকে আজকে কি কি করতে হবে তা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। এই ওদের নিয়ে চল। এইদিকে অফিসার সাথে করে 4 জন কনস্টেবলকে নিয়ে এসেছিল। ওরা ধরতে আসলে ওরা দুজনে মিলে ওই কনস্টেবলগুলোকে মারতে থাকে। এবার এখন শুধুমাত্র অফিসারের মার খাওয়ার বাকি আছে। কি তোদের এত বড় সাহস? তোরা আবারও পুলিশকে মেরেছিস? দাঁড়া, তোদের মজা বোঝানোর জন্য আজকে আমি কি করি। মোবাইল বের করে কল দিতে যাবে, ওনার হাত থেকে তখনই মোবাইলটা কেড়ে নেয়। আজকে এদের সাথে সাথে তুইও তো হসপিটালে খাটে থাকবি। দুজনে মিলে পুলিশ অফিসারকে ইচ্ছে মতন মারতে থাকে। এবার কিছুক্ষণ মারার পর নদী আসে আকাশের সামনে। ভাইয়া, কাজটা কি ঠিক করা হয়েছে? কোন কাজ? ওদের যে মেরেছেন ওরা তো এখন আপনাকে আরো বেশি কষ্ট দিবে। পরে ধরে নিয়ে গিয়ে থানার মধ্যে। আপনাকে ভাবতে হবে না, তাছাড়া আপনার গায়ে হাত তুলেছে দেখে স্যার এরকম করে ওদের মেরেছে, নয়তো মারতো না ওদেরকে এরকম করে। স্যার মানে কিসের স্যার? কিছু না, এরা যেন জানতে না পারে। এইদিকে ওরা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এদের নিয়ে চলে যায়। 7 দিন পর। এই যে সারাদিন ফুচকা বিক্রি করলেই কি হবে? তাহলে কি করব? এখন আমার সাথে চলুন এখান থেকে। কোথায় যাব আমরা? আগে আসুন আমার সাথে। আকাশের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে, তার সাথে একটা গাড়িতে উঠায়। কোথায় যাচ্ছি আমরা? জাহান্নামে। ওখানে তো খারাপ মানুষ যারা, তাদের স্থান।
তাহলে আমরা জীবিত থেকে ওখানে যাব কি করে? কে বলেছে আমরা জীবিত? আমি তো নিজেকে ভালোভাবে উপলব্ধি করতে পারছি, আপনাকেও সাথে করে। তাহলে মরলাম এখন। ওই শালা, একদম চুপ কর। আমি যেখানে নিয়ে যাচ্ছি ওখানে যাবি। যদি উল্টো পাল্টা কিছু করেছিস তো তাহলে তোর খবর আছে। ঠিক আছে, আমি কোনো কথাই বলবো না। চুপচাপ বসে আছে। 1 ঘন্টা পর গাড়ি এসে একটা নদীর ধারে এসে থামে। নিন, এবার গাড়ি থেকে নেমে ওই নৌকায় গিয়ে বসুন। আমি 2 মিনিট পর আসতেছি। ইরার কথা মতো নৌকায় গিয়ে বসে পড়ে। 2 মিনিট পর ইরা শাড়ি পরে এসে নৌকো থেকে নামে। আসলে ইরা শাড়ি পরেছিল, কিন্তু উপর দিয়ে পাতলা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, তাই দেখে বোঝা যেত না। গাড়ি থেকে নেমে নৌকায় গিয়ে বসে। একে একে কয়েকটা ক্যান্ডেল লাইট জ্বালিয়ে দেয়। আকাশ তো বুঝতেই পারছে না কি হচ্ছে এখানে। সবটা তৈরি করার পর হ্যাপি বার্থডে টু ইউ আকাশ। থ্যাংক ইউ। আজকে আমার বার্থডে ছিল, আমার তো মনে ছিল না। নিন, এবার কেকটা কাটুন। আকাশ কেক কাটে আর ইরাকে খাইয়ে দেয়। ইরাও আকাশকে খাইয়ে দেয়। ওরা দুজন নদীর কিনারা থেকে অনেক দূরে। নৌকায় ক্যান্ডেল লাইটের জন্য ভালো করে নৌকাও দেখা যাচ্ছে। আমার মধ্যে একটা ছেলের জন্য এত কিছু করার কোনো প্রয়োজন ছিল কি? সেসব পরে জানতে পারবে। আপনাকে শাড়িতে কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে। তবে তুমি প্রথম ব্যক্তি আমার জীবনে যে আমাকে শাড়ি পরা অবস্থায় দেখেছে। কি, আপনি আর কখনো কি শাড়ি পরেননি? না, আজকেই প্রথম। আর প্রথম তুমি আমাকে দেখতেছো। কিন্তু কেন? ইরা এবার উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে হাঁটু নিচু করে বলে, আই লাভ ইউ আকাশ, আই অলসো লাভ ইউ। আকাশ তো পাথরের মতন দাঁড়িয়ে আছে। কোনো কিছু বলার মতন সাহস হচ্ছে না তার। কি হলো, আমাকে তোমার পছন্দ হয়নি নাকি অন্য কাউকে ভালোবাসো? না মানে, আমার মতো একটা ফুচকাওয়ালা ছেলেকে কোনো মেয়ে ভালোবাসবে তা কখনো কল্পনা করতে পারিনি আমি। তা এখন উঠে পড়বো নাকি তোমার মনের কথাটা আমাকে বলবে? আই লাভ ইউ টু। কথাটা শুনে ইরা দাঁড়িয়ে আকাশকে জড়িয়ে ধরে। এতে আকাশও জড়িয়ে ধরে। এভাবে কিছুক্ষণ জড়িয়ে ধরার পর একটা প্রশ্ন করবো আমি? কি প্রশ্ন? তুমি এত কিছু থাকতে আমাকে কেন ভালোবাসতে গেলে? এটা কোনো প্রশ্ন হলো কি? না মানে, তোমার তো টাকা ধন সম্পত্তির অভাব নেই, তাহলে কেন আমার মতো একটা সাধারণ ছেলেকে ভালোবাসলে? আমি তোমার সাহসিকতার কারণে তোমার প্রেমে পড়ে গিয়েছি। কারণ তুমি কিন্তু চাইলে আমার বাবার অফিসে চাকরি করতে পারতে, কিন্তু তাও নিজের পেশাকে তুমি ধরে রেখেছো। তার সাথে আমাকে বাঁচাতে গিয়ে নিজে আহত হয়েছো, অথচ বিনিময়ে আমার কাছ থেকে কোনো কিছুই তুমি চাওনি। তার সাথে আরও কিছু কারণ আছে, তা তোমাকে পরে বলবো। তবে আমরা যখন বিয়ে করব তখন বাবাকে বলবো তোমাকে বাবার সাথে নিয়ে গিয়ে ব্যবসা শিখিয়ে নিতে। তোমার বাবার সাথে কেন? আমি তো আমার বাবা মার একমাত্র মেয়ে। তাহলে আমি যদি ওই বাড়ি থেকে চলে আসি তাহলে আমার বাবা মা একা থাকবে কি করে? তাছাড়া তুমি থাকলে বাবার ব্যবসা দেখবে। এখন তো সব কিছু আমার, বিয়ের পর সেসব কিছু তোমারও হবে। এতে তো সবাই বলবে রাজ্য সহ আমি রাজকন্যা হাতিয়ে নিলাম। যে যাই বলুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। তাছাড়া বাবা মা আমার কথার বাহিরে যাবে না। আমি যাকে বলবো বাবা মা তার সাথেই আমার বিয়ে দিবে। তাই তোমাকে এই নিয়ে মাথা ঘামাতে হবে না। তুমি শুধু আমাকে ভালোবাসবে, তাহলেই হবে। ঠিক আছে। ওই রাতে ওরা নৌকায় আরো কিছুক্ষণ থাকে। রাত 2টা বাজে। ইরা গাড়ি করে আকাশকে ওর বলা জায়গায় নামিয়ে দেয়, কিন্তু এই জায়গায় অনেক নিরিবিলি। তাই ইরা প্রশ্ন করে, কি ব্যাপার, তুমি এত নিরিবিলি জায়গায় এসে কেন নামলে? আমি এখানেই থাকি। কি, এত নিরিবিলি একটা জায়গায় থাকো কি করে? যদি চাও তাহলে আমার বাসায় এসে দেখে যেতে পারো। তাই বলে এত রাতে যাওয়াটা কি ঠিক হবে? কিন্তু আমার উপরে কি বিশ্বাস হয় না? বিশ্বাস আছে বলেই তো ভালোবাসি। তাহলে আসো আমার সাথে। চলো। ইরাকে নিয়ে ভেতরে যায়। এইদিকে ইরা সবটা দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার, এখানে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। চারদিকটা কি অন্ধকার। তোমার ভয় করে না এখানে থাকতে? যদি আশেপাশ থেকে কোনো জন্তু জানোয়ার এসে আমাদের উপর হামলা করে তাহলে কি করবে তুমি? তা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। এখন তুমি একটু চোখ বন্ধ করো। কেন? আরে আগে চোখ বন্ধ করো, তারপর না হয় বলবো। ইরা চোখ বন্ধ করলে আকাশ ওখানে থাকা একটা গাছের মধ্যে একটা বটনে চাপ দিল এবং দরজা খুলে যায়। দরজা খোলার শব্দে ইরা চোখ মেলে তাকায়, কেননা মাটির ভেতর দিয়ে একটা সিঁড়ি দেখতে পায় আর উপরের দিক দিয়ে মাটি সরে যায়। তা দেখে ইরা অবাক হয়। এবার আসো। আকাশ, এইগুলো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো ভেতরে ঢুকতে ভয় হচ্ছে। আসো তুমি। চলো। ওরা দুজন সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ করে ইরা ভয় পায়।
আর উপরে উঠে যায়। তখনই আকাশ প্রশ্ন করে আবার, কি হলো, তুমি ওপরে উঠে গেলে কেন? আরে আমি তো ভয় পাচ্ছি, ভেতরে কি অন্ধকার। আরে এখানে সুইচ আছে, এই দেখো কতটা আলো এখানে, আসো এখন। এভাবে ভয় কেটে যায়। ইরা ভেতরে গিয়ে অবাক হয়ে যায়, কেননা ভেতরটা অনেক বড় আর অনেক সুন্দর করে সাজানো সবকিছু। কেননা এখানে অনেক অনেক সিকিউরিটি রুম আছে, যা ইরাকে আকাশ এখন জানায়নি। এইদিকে ইরা ওই রাতটা ওখানে থাকার চিন্তা করে। তুমি তাহলে খাটে ঘুমাও, আমি সোফায় গিয়ে ঘুমাই। সোফায় কেন? তুমিও খাটে ঘুমাও। কিন্তু পরে দুজনে যদি নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলি তাহলে কি হবে ভেবে দেখেছো? যাই হয়ে যাক না কেন, আমার কোনো সমস্যা নেই। তোমার উপরে বিশ্বাস আছে বলেই তো আমি রাতে থাকতে চেয়েছি। তাহলে ঘুমাও এখন। এইদিকে ওরা দুজন ঘুমিয়ে পড়ে। সকালবেলা ইরা ঘুম থেকে উঠে দেখে পাশে আকাশ নেই, তাই চারিদিকে তাকিয়ে ও দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পর আকাশ খাবার নিয়ে আসে। এনো খাবার, খায় নাও। তুমি এত সকাল সকাল নাস্তা বানালে কি করে? আমি সকালে উঠি। কিন্তু তুমি ওই দিক থেকে বের হলে কি করে? এই দিকটা তো সম্পূর্ণ বন্ধ। এরপর একে একে দরজা খুলে সবকিছু দেখতে থাকে। ইরা তো সবকিছু দেখে অবাক হয়। এরপর ওরা দুজন খাবার খেয়ে বেরিয়ে পড়ে। ইরা ওর বাসায় চলে যায় আর আকাশ ফুচকা বিক্রি করতে ব্যস্ত। কিছুক্ষণ পর, স্যার আমাদের একটা অফিসে যেতে হবে। কেন, কি সমস্যা? স্যার ওই অফিসের কিছু তদন্ত বাকি আছে, তাই আপনাকে যেতে হবে। এই কয়েকদিন তো আমরা গিয়ে মোটামুটি অনেক কিছু বের করেছি, এখন আপনি গেলেই হবে। আচ্ছা তাহলে আমি সময় মতো চলে যাব। ওকে স্যার। কিছুক্ষণ পর আকাশ ওর বড় স্যারের কাছে আসে। স্যার আসবো কি? আকাশ, তোমাকে যে কারণে আসতে বলেছি, তোমার প্রমোশন হয়েছে। সত্যি বলছেন স্যার? কাল থেকে তুমি এই সিআইডি অফিসের সহকারী অফিসার। তাহলে তো আপনার থেকে একদম নিচে আমি। তুমি যেভাবে কাজ করতেছো এইভাবে করতে থাকলে তুমি আমার জায়গায় এসে পৌঁছে যাবে। আর আমার তো কয়েক মাস পরেই রিটায়ার্ড হব, দেখি তোমাকে আমার জায়গায় এনে রাখতে পারি কিনা। তাহলে এখন আমি আসি, একটা জায়গায় যেতে হবে আমাকে। আচ্ছা যাও, তবে তুমি কোথাও গেলে আমার ভয় হয়। তুমি যেখানে যাও সেখানে তো ধ্বংস করেই চলে আসো। এবার আর সেরকম কিছু হবে না, তাহলে চলি স্যার। এদিকে ভাগ্যক্রমে আকাশ যে অফিসে এসেছে ওই অফিসটা ছিল ইরার বাবার, যা আকাশ জানতো না। এইদিকে তনু আগে ইরার বাবার সাথে কথা বলেছিল। দেখুন, আমাদের বড় স্যারকে আসতে বলেছি, আপনি ওনাকে বুঝিয়ে বলুন। উনি যদি সবটা শুনে আর কিছু না বলে তাহলে আর আমাদের কোনো সমস্যা নেই। তা উনি কখন আসবে? ওই তো স্যার আসতেছে, আপনার মনিটরে দেখা যাচ্ছে। এইদিকে কিছুক্ষণ পর আকাশ এসে পৌঁছায় রাফিক চৌধুরীর সামনে। হ্যালো স্যার। জি বলুন, আপনার সমস্যাটা কি? দেখুন, আমার সব রকম কাগজপত্র ঠিক আছে, কিন্তু আমার কিছু কাগজ কয়েকজন লোকের কাছে, আর ওই কাগজের ভিতর বাকি ডিটেলসগুলো আছে। তাহলে ওদের থেকে কাগজগুলো নিয়ে নেন। ওরা মাফিয়ার লোক, আমি অনেক করে বুঝিয়েছি, কিন্তু ওরা কাগজ দেয়নি। উল্টো আমাকে বলেছিল আমি যদি পুলিশ বা আইনের কোনো সাহায্য নেই তাহলে ওরা আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে। এই জন্য আমি কোনো কিছু করতে পারছি না। বেশ, তো ওদের ডিটেলস দিয়ে দিন আমাদের। আমি কথা দিচ্ছি আপনার কাগজ আমি নিয়ে আসবো আর সব কিছু ঠিক করে দেবো। কিন্তু ওরা যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে বসে? চিন্তা করবেন না, আপনার মেয়েকে বলে দিন কয়েকদিন যেন বাসা থেকে বের না হয়। দরকার পড়লে আমি বাসাতে দুজন পুলিশকে রেখে যাব, ওরা আপনার বাড়ির ওপর নজর রাখবে। যদি কোনো সমস্যা ওরা দেখে সাথে সাথে কন্ট্রোল রুমে জানিয়ে দেবে। আর মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয় তাহলে বিয়ে দিয়ে দিন, তাহলে আর ভয় পেতে হবে না। যার কাছে বিয়ে দিবেন সে আপনার মেয়েকে হেফাজতেই রাখবে। আচ্ছা, আমি ওটা ভেবে দেখবো। তাহলে কয়েকদিন আপনার মেয়েকে বের হতে দেবেন না। আর তানুর কাছে ওই লোকগুলোর ডিটেলস আপনি দিয়ে দিন, 3 দিনের মধ্যে আপনার কাগজ আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ স্যার আপনাকে। ওখান থেকে চলে আসে। এইদিকে রাফিক চৌধুরী সব ডিটেলস দিয়ে দেয়। কিছুক্ষণ পর তনু সব কিছু আকাশকে জানায়। সবটা জানার পর আকাশের রাগ হয়, কেননা এর পেছনে ডেভিলের হাত আছে। এই জন্য পরের দিন বের হয়ে ডেভিলের লোকদের ধরতে থাকে। একে একে যাকে পাচ্ছে তাকেই ধরে নেয়। সবার মুখ থেকে কথা বের করতে থাকে। এভাবে 2 দিন কেটে যায়। মোটামুটি কাগজ পর্যন্ত আকাশ পৌঁছে যায়। তাহলে ওই লোকের কাছে কাগজ পাবো তো? জি স্যার, অবশ্যই পাবেন। যদি না পাই তাহলে তোর কি হাল করব তা তুই কল্পনা করতে পারবি না, মনে রাখিস। এইদিকে কয়েকজন অফিসার নিয়ে বেরিয়ে পড়ে, কেননা যে করেই হোক কাগজ আজকে উদ্ধার করতেই হবে। তোমরা এই জায়গাটা ঘিরে রাখো, আমি ভেতরে গিয়ে যখন ইশারা দেব তখন তোমরা আসবে। ঠিক আছে স্যার, তাই হবে।
ভিতরে গিয়ে একে একে সবাইকে দেখতে থাকে, ওদের মাঝে বোঝার চেষ্টা করে কে ওদের বস। কেননা ওকে বাঁচিয়ে রেখে বাকি সবাইকে মেরে ফেলার চিন্তা করতে থাকে। কিছুক্ষণ পর পরিস্থিতি বুঝে ওদের ইশারা করে ভিতরে গিয়ে অ্যাটাক করার জন্য। কিছুক্ষণের মধ্যে ওরা অ্যাটাক শুরু করে দেয়। 10 মিনিটের মধ্যে ওদের লিডারকে রেখে বাকি সবাইকে মেরে ফেলে। ওদের লিডারকে সামনে বসিয়ে রেখে বল, রফিক চৌধুরীর কিছু কাগজ আছে তোর কাছে? ওই কাগজগুলো তাড়াতাড়ি করে আমার হাতে দে, নয়তো তোকে বাঁচিয়ে রাখবো না। দিচ্ছি আমি, তবু আমাকে মারিস না। এই তো ভালো ছেলে, এখন যা, তাহলে কাগজগুলো নিয়ে আয়। যাচ্ছি আমি। কিছুক্ষণের মধ্যে কাগজগুলো এনে আকাশের হাতে দেয়। কাগজগুলো দেখে ভাবতে থাকে। একটু পর, আচ্ছা এখন একটা কথা বল, ডেভিলকে কোথায় পাওয়া যাবে? দেখুন, আমি ডেভিলকে চিনি না। মিথ্যে বলে লাভ নেই, তুই ডেভিলের কন্ট্যাক্ট নাম্বার এখনই আমাকে দিবি। দেখুন, আমার কাছে নাম্বার নেই। আবির, ওকে নিয়ে চলো আমাদের সাথে। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি তো আপনার কথা মতো সব দিয়েছি, তাহলে আমাকে কেন ছেড়ে দিবেন না? এই যে আমাকে তুই ডেভিলের ঠিকানা দিলি না, সেজন্য তোকে নিয়ে যাব। দেখুন, আমি সত্যি জানি না। ঠিক আছে, যখন তুই জানিস না তখন তোকে আর বাঁচিয়ে রাখবো কেন? স্যার, এমনটা করবেন না আমার সাথে। নিয়ে চল ওকে। ছেলেটাকে নিয়ে এসে একের পর এক নির্যাতন করতে থাকে। অন্যদিকে আকাশ রাফি চৌধুরী সবকিছু হিসাব রিপোর্ট বের করে, তা নিয়ে ওনার কাছে যেতে থাকে। ওনার কাছে গিয়ে রিপোর্ট আর কাগজগুলো হাতে ধরিয়ে দেয়। এ নিন আঙ্কেল, আপনার সবকিছু এখানেই আছে। কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব সে ভাষা আমার নেই, তবে কখনো যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে আমাকে তুমি অবশ্যই জানাবে। ঠিক আছে আঙ্কেল, চাইবো। এখন তাহলে আমি আসি। অন্যদিকে আকাশের কথাগুলো রাফিক চৌধুরীকে অনেকটাই ভাবায়। কেননা ইরাকে তো উনি সিকিউরিটি দিতে পারবেন না, তাই উনি ইরাকে বিয়ে দেওয়ার জন্য চিন্তা করে। কিন্তু যার সাথে বিয়ে তারও ক্ষমতার অধিকারী হতে হবে, তাহলে তো ওনার মেয়েকেই বাঁচাতে পারবে। তাই উনি প্রথমে ইরার কাছে আসে। ইরা, ও ইরা, হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? তোর খুব কষ্ট হচ্ছে তাই না? তা তো হচ্ছে, কিন্তু তুমি যা করতেছো তা তো আমার ভালোর জন্যই করতেছো। শোন না, আমি তোর কাছে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা বাবা? আমি চাই তোর বিয়ে দিতে। কিন্তু কেন বাবা? আমার তো এখন 1 বছর বাকি আছে পড়াশোনা শেষ করার জন্য। আমি তো জানি, তাহলে কেন বিয়ে দিতে চাইছো এখন? তার কারণ তোর প্রাণে ঝুঁকি আছে, সেজন্য আমি তোকে বিয়ে দিলে তুই বিপদমুক্ত থাকবি। তার জন্য প্রশাসনের লোক দেখে তোর বিয়ে দেব, তাহলে কেউ আর তোর কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু বাবা, আমি যে অন্য কাউকে ভালোবাসি। নাম কি সে ছেলে, আর কি করে? নাম আকাশ, এখন মোটামুটি ফুচকা বিক্রি করে। কি, একটা ফুচকাওয়ালাকে বিয়ে করে তুই কি সুখী হতে পারবি বল? তাছাড়া ওই ছেলে কি তোকে বাঁচাতে পারবে ওই লোকগুলোর হাত থেকে? চিন্তা করো না বাবা, তুমি ওকে দেখলেই চিনবে। মনে আছে কি তোমার, একদিন একটা ছেলে আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়ে হসপিটালে ছিল? ওই ছেলেটা। ওই ছেলে তো নিজেই বাঁচতে পারে না, তোকে বাঁচাবে কি করে? বাবা, এরকম করে বলো না, আমি যে ওকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আচ্ছা, ওই ছেলেকে তাহলে একটা দিন আমার সাথে নিয়ে আসিস, আমি ওই ছেলের সাথে কথা বলে দেখব। ঠিক আছে আব্বু, আমি কাল ভার্সিটিতে গেলে ওকে নিয়েই ফিরে আসবো বাসায়। ঠিক আছে, এখন তাহলে রেস্ট নে তুই। ঠিক আছে বাবা। ইরা চলে যায়। অন্যদিকে আকাশ তো ওর কাজ করতে ব্যস্ত, কেননা কাজের চাপে আজকে আকাশ ফুচকা বিক্রি করতে আসতে পারেনি। সেই জন্য ইরা ভার্সিটিতে এসে ওকে খুঁজে পায়নি। কল দিয়েই যাচ্ছে, কিন্তু ব্যস্ততার মাঝে কল রিসিভ করতেও পারছে না। বিকেলবেলায় ফোন হাতে নিয়ে দেখে ইরার অনেকগুলো কল, তাই বিকেলে কল দেয় ইরাকে। কি ব্যাপার, এতগুলো কল? তার আগে বলো তুমি কোথায় ছিলে আর আমার কল কেন রিসিভ করনি? ব্যস্ত ছিলাম, সেজন্য কল রিসিভ করতে পারিনি। কি কাজে ব্যস্ত ছিলে? আচ্ছা পরে বলবো, এখন বলো কি বলবে। রাতে তুমি আমার বাসায় আসবে আব্বুর সাথে দেখা করতে। আচ্ছা চলে আসবো। রাতের বেলায় আকাশ তৈরি হয়ে ইরাদের বাড়িতে আসে। ইরা ওর বাবা তখন ড্রয়িং রুমে ছিল। আকাশকে দেখে ইরার বাবা যেমনটা অবাক হয়, তেমনি আকাশও অবাক হয় ওনাকে দেখে। সে কারণগুলো তো আপনারা জানেনই, তবুও ওনারা চুপচাপ, কেউ কোনো কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। তাই ইরা বলে, আব্বু, ও হচ্ছে আকাশ, যাকে আমি ভালোবাসি, আর আকাশ উনি আমার আব্বু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, তোমার সাথে আমার কথা আছে। ইরা, তুই একটু বাইরে যা। আব্বু, আমি থাকি এখানে। না ইরা, ওর সাথে আমার অনেক কথা আছে। ঠিক আছে আব্বু, আমি যাচ্ছি। তবে আব্বু তুমি কিন্তু। তোকে আমি যেতে বলেছি।
ইরা তো চলে যায়। ইরা যাওয়ার পর রাফিক চৌধুরী আকাশের সাথে অনেক কথা বলে। আকাশও ওর পরিচয় সবটা বলতে থাকে। উনি কিছুটা তো জানে, কিন্তু আকাশের পরিবার সম্পর্কে এত কিছু জানে না, তাই ওই সব জানতে চেয়েছে। সবটা জানার পর সত্যি আজকে আমি অনেক খুশি হয়েছি, তুমি আমার মেয়ের দায়িত্ব নিতে পারবে। আমি তাহলে ইরাকে ডেকে এনে তোমাদের বিয়ের তারিখ 1 সপ্তাহের মধ্যে ঠিক করে রাখবো। না আঙ্কেল, আমাকে কয়েকদিন পর একটা মিশনে যেতে হবে। ওই মিশনটা শেষ করে এসে আমি বিয়ে করতে পারবো, কারণ ওই মিশনের আগে যদি বিয়ে করি তাহলে মিশনের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, আমি তাহলে ইরাকে সবটা বলে দিব, তবে তোমার বর্তমান কাজের কথা ওকে জানাবো না। ধন্যবাদ আঙ্কেল। আকাশ চলে যাওয়ার কিছুক্ষণ পরে ইরা ওর বাবার কাছে আসে। এসে কথা বলতেই ইরা তো অনেক খুশি হয়ে যায়। এইদিকে কিছুক্ষণ পরে আকাশ ওর অফিসে আসে, কেননা আজকে আকাশ ওর শেষ মিশনে যাবে। সেই জন্য আবির, তনু আর বাকি সব মেম্বারদেরকে নিয়ে বেরিয়ে পড়ে। অনেকটা পথ যাওয়ার পর আজকে যে মিশনটায় যাব ওটা আমার করে শেষ মিশন হবে। স্যার, এরপর কি আরও কোনো মাফিয়া আসবে না? আসবে, তবে তার জন্য আমি আর সরাসরি যাব না, তোমাদেরকেও পাঠাবো মিশনে। আমরা কি তা পারবো স্যার? অবশ্যই পারবে। এত দিন ধরে আমার সাথে কাজ করছো, আর এখনো যদি তোমরা না পারো তাহলে আমি আর কি বলবো বলো। চিন্তা করবেন না স্যার, আমরা অবশ্যই আপনার মান রাখবো। তোমাদের তাহলে এই প্ল্যান সম্পর্কে বুঝিয়ে দিচ্ছি। সবাই এই ছবিগুলো ভালো করে তাকিয়ে দেখো। এখানে দুজন লোকের ছবি আছে। তোমরা যেভাবেই হোক এদের জীবিত রাখার চেষ্টা করবে। যদি গুলি করে আটকাতে হয় তাহলে তাই করবে, কিন্তু ওদের আমি জীবিত চাই, কোনো কিছুর বিনিময়ে। বাকি সবাইকে কি মেরে ফেলবো? সবাইকে মারবো, আর এদের দুজনকে শুধু বাঁচিয়ে রাখবো। ঠিক আছে স্যার, তাই হবে। 4 ঘন্টার ভিতরে হেলিকপ্টার করে ওরা একটা নির্ঝুম দ্বীপের মধ্যে যায়, কেননা আজকে এখানেই এদের ধরতে পারবে। আর তথ্যটা আকাশ ওই লোকটার মাধ্যমে পেয়েছে, যাকে আকাশ ধরে নিয়ে এসেছিল। তোমরা সাবধানে থাকবে, কেননা এই দ্বীপে অনেক কিছু লুকিয়ে আছে। তাই তোমাদের যে চশমাগুলো দেওয়া হয়েছে ওইগুলো ব্যবহার করো, তাহলে সবটা তোমরা জানতে পারবে। তাই হবে স্যার। কিছুক্ষণের মধ্যে ওরা 20 জন ভিতরে প্রবেশ করতে থাকে। ভিতরে যতই যাচ্ছে ওদের পথ ততই বিপদের মধ্যে পড়ে রয়েছে, কেননা সামনে এগোতেও পাচ্ছে না গাছের জন্য। তবুও ভিতরে প্রবেশ করছে ওরা। একটু পরেই ভেতরে আলো ফুটবে, তাই ওরা ভোরের আলোর পর ডেভিল ও কিবরিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এইদিকে ইরা ওর বান্ধবীর সাথে ভার্সিটিতে গিয়ে কথা বলতে থাকে। ইরা নদীকে সবটা জানায়। সত্যি বান্ধবী, তোর বাবা তোদের সম্পর্কটা মেনে নিয়েছে? সত্যি মেনে নিয়েছে? কিন্তু উনি কি করে মেনে নিল? তাও একটা ফুচকা বিক্রেতা ছেলের হাতে তোকে তুলে দিয়েছে। তাই আমি একটু ভাবছি। আচ্ছা, যখন জিজ্ঞেস করেছিস তখন চল ওর সাথে দেখা করে আসি, আর কিছু খেয়ে আসি। চল। ওরা দুজন ওখানে গিয়ে দেখে আকাশ নাই, তবে আকাশের পরিবর্তে ওখানে অন্য একটা লোক দাঁড়িয়ে ফুচকা বিক্রি করছে, তাই ওরা ওখানে যায়। মামা, আপনি কে? আমি কে মানে? এটা আমারই দোকান, আর আমারে বলতেছেন আমি কে? এখানে তো একটা ছেলে ফুচকা বিক্রি করতো, কিন্তু আপনি এখানে কেন? এটা আমার দোকান। একটা ছেলে 1 মাসের জন্য আমার এই দোকানটা ভাড়া নিয়েছে, বলেছে প্রতিদিন 1000 টাকা করে দেবে। তাই আমি রাজি হয়ে 1 মাসের জন্য ওকে এই জায়গাটা দিয়ে দিলাম, আর ফুচকা বানানো শিখিয়ে দিয়েছিলাম। কি? আকাশ আমাকে এত বড় একটা মিথ্যা কথা কিভাবে বলতে পারলো? তুই কি তোর বাবাকে এই কথাটা জানাবি? না, বাবাকে আমি জানাবো না। ওকে যখন ভালোবেসেছি তখন আমি ওকেই বিয়ে করব। ও, যদিও তোর সব সম্পত্তি মেয়ে নিয়ে চলে যায়। তা পারবে না। এখন চল বাসায় যাই। ওরা বাসায় এসে ইরা ওর বাবার কাছে আকাশের ব্যাপারে জানতে চায়। আকাশ কোথায় বা কিছু বলে গিয়েছে কিনা এই সব কিছু জানতে চায়। অন্যদিকে আকাশ ওদের জন্য অপেক্ষা করতে থাকে। 5 মিনিট পর ওই দ্বীপে একটা হেলিকপ্টার নামে, আর ওটা থেকে ওরা দুজন নেমে পড়ে। ওরা দুজনই ভিতরে যাওয়ার পর আকাশ মিসাইল দিয়ে ওই হেলিকপ্টার আগে নষ্ট করে দেয়। এতে করে বাকি লোকেরা আশেপাশে ছড়িয়ে যায়। হেলিকপ্টার নষ্ট করার কারণ হচ্ছে ওরা যেন কোনোভাবে এখান থেকে পালিয়ে চলে যেতে না পারে। এভাবেই ওদের সাথে লড়াই করতে থাকে। এতে করে আকাশের সাথে থাকা কিছু লোক মারা যায়, আর কিবরিয়া ও ডেভিলের লোক সবাইকে মেরে ফেলে। ওরা দুজনে একসাথে পালিয়ে যেতে চাইলে ওদের দুজনের পায়ে গুলি করে। কোথায় পালাবি তোরা? অনেক বছর অপেক্ষা করার পর তোদের হাতে পেয়েছি, এবার তো আর তোদের ছাড়ছি না। তোমরা একটা কাজ করো, এদের আগে হসপিটাল নিয়ে যাও, আর আমি চলে যাচ্ছি। এরা যখন সুস্থ হয়ে উঠবে ওদের থেকে ওদের বাকি আস্তানাগুলোর ঠিকানা নেবে, আর এইভাবে সবাইকে এক এক করে মেরে ফেলতে থাকবে।
তাহলে এই দেশের মিনিমাম 1000 মাফিয়া মারা যাবে। এতে করে বাকিদের লিড করার মতো লোক না পেলে এদের দল এমনিতেই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাই হবে। আমরা ওদেরকে নিয়ে যাচ্ছি। ওদের নিয়ে যায়। এইদিকে আকাশ মিশন শেষ করে আসতে থাকে। কিছুক্ষণ পর রাফিক চৌধুরী ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। বাসর রাতে ইরা বউ সেজে বসে আছে, আর আকাশ কিছুক্ষণ পর রুমের ভিতরে যায়। যাওয়ার পরেই, তুমি এসেছো? এত লেট কেন করলে? কিছু কাজ ছিল আগে তাই। আসো, এখন ঘুমাবো। তার আগে বলো তোমার আসল পরিচয় কি? আমার আবার কিসের পরিচয়? আমি সবটা জানি। তুমি যে ওই লোকটা থেকে দোকানটা নিয়েছিলে তা আমি জানতে পেরেছি। শুধু এখন তুমি কি কাজ করো এটাই শুধু জানার বাকি আছে। সবটা যখন জেনে গিয়েছো তখন আর লুকাবো না। আমি সিআইডি সহকারী অফিসার। এরপর আকাশ সবটা বলতে থাকে। ইরা সবটা শুনে আকাশকে জড়িয়ে ধরে। আমার যে বর হিসেবে সিআইডি অফিসারকে চাই না। ও আচ্ছা, তাহলে কাকে চাও শুনি? আমার যে আগের ফুসকাওয়ালাকেই চাই।